FM. The night comes alive. বিশ্বাস করা না করাটা আপনার ব্যাপার। ইয়েস, বিশ্বাস করা বা না করাটা আপনার ব্যাপার। ঘড়িতে সময় এখন 12টা হয়ে গেল এবং আমি রাসেল আছি সাথে। আর শুরু হয়ে গেল ভূত এফএম। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি ভূত এফএমে। আজকে দুপুরের দিকে ঢাকায় একটু বৃষ্টি হয়েছিল এবং এখন রাস্তাঘাট মোটামুটি শুকনো, কিন্তু গরম প্রচণ্ড আছে। আশা করছি যে গরমের কষ্টটা কিছুটা হলেও ভুলিয়ে দেবে ভূত এফএম। এবং যারা যেখানে আছেন, আশা করছি যে আজকে যে স্টোরিগুলো আছে আমাদের কাছে সেগুলো শুনে আনন্দ পাবেন, ভালো লাগবে এবং এনজয় করবেন অনেক বেশি। শুরুতে জানিয়ে দিই কীভাবে কমিউনিকেট করবেন আমাদের কাছে। আমাদের যদি কমিউনিকেট করতে চান তাহলে আমাদের ইমেল অ্যাড্রেসটা মনে রাখতে হবে, যেখানে আপনি যে কোনো সময় ঘটনা পাঠাতে পারেন। ঘটনা পাঠাতে হলে এটাই একটা উপায় যে ইমেল করতে পারেন আমাদের ঘটনাগুলো। তো আমাদের ইমেল অ্যাড্রেসটা হচ্ছে bhutfm@radiofurti.fm, which is bhutfm@radiofurti.fm। আপনার নাম, ঠিকানা এবং ফোন নাম্বার সহ আপনার জীবনে ঘটে যাওয়া বা আপনার জানা সেরা ঘটনা লিখে পাঠিয়ে দিন আমাদের কাছে। ঘটনার শুরুতে অবশ্যই উল্লেখ করুন যে ঘটনাটি আপনি স্টুডিওতে এসে শেয়ার করতে চান, নাকি আপনি চান আপনার ঘটনা আমরা পড়ে শোনাই। যারা দেশের বাইরে রয়েছেন তারা সরাসরি অডিও ক্লিপ পাঠাতে পারেন বা লিখেও পাঠাতে পারেন ঘটনাটি। এটা পুরোপুরি আপনার ব্যাপার। আর আমাদের দুটো ফেসবুক পেজ রয়েছে, www.facebook.com/radio.furti and www.facebook.com/bhutfm.russell। এই দুটো পেজে গিয়ে আপনি যে কোনো মুহূর্তে যে কোনো সময় আমাদের কমেন্ট করতে পারেন। আমাদের যে পোস্টগুলো আছে, আজকে আমাদের যে অতিথি আছে তাদেরকে দেখতে পারেন এবং সেখানে কমেন্ট করে আপনি আমাদের পোস্টগুলোতে জানাতে পারেন যে কোন ঘটনা আপনার ভালো লাগছে, কোন ঘটনা ভালো লাগছে না, কোনটা আজকে বেস্ট স্টোরি হলো। এভরিথিং ইউ ক্যান শেয়ার। আর আরেকটা হচ্ছে আমাদের যে টুইটার, আপনারা সবাই জানেন যে আমরা টুইটারে বেশি অ্যাক্টিভ। সেখানে আপনারা লিখতে পারেন এবং আমাদের রাসেল__ ভূত এফএম, এখানে গিয়ে আপনি খুঁজলেই আমাদের পেয়ে যাবেন। সেখানে এসেও আপনি আমাদের যে পোস্টটা রয়েছে সেই পোস্টটায় কমেন্ট করতে পারেন এবং জানাতে পারেন আপনার কোনটা ভালো লাগছে, কোনটা ভালো লাগছে না, এইসব আর কি। তো আমি আজকে শুরু করতে চাই আমাদের ভূত এফএম এবং শুরুতেই একটা ঘটনা দিয়ে শুরু করতে চাই, যে ঘটনাটি অবশ্যই একটি ইমেল থেকে পাওয়া, এবং সেই ইমেলটি যেভাবে যিনি পাঠিয়েছেন তার মতো করে আমি পড়ার চেষ্টা করব। আশা করছি আপনাদের ভালো লাগবে। ইমেলটা যেভাবে লেখা আছে আমি সেইভাবেই পড়ছি। হ্যালো রাসেল ভাই, আশা করি আপনি অনেক অনেক ভালো আছেন। আমার নাম নঈম হোসেন, মেহেন্দিগঞ্জ, বরিশাল থেকে লিখছি। এখানে একটা কথা বলি যে আমি ইদানিং যারা স্টুডিওতে সে ঘটনা শেয়ার করবেন তাদেরকেও পাচ্ছি প্রচুর। আমি সব কিছুই পাচ্ছি, অডিও ক্লিপও পাচ্ছি প্রচুর। কিন্তু এই যে ঘটনাগুলো আমি পড়ি, যে ঘটনাগুলো আপনারা চমৎকারভাবে লেখেন, সেই ঘটনাগুলোর এই সপ্তাহে একটু কম পেয়েছি, গত সপ্তাহেও তাই। সুতরাং আমার কাছে যদি বলেন তাহলে বলবো যে এই একটি স্টোরি এই সপ্তাহে সিলেক্টেড হয়েছে সব স্টোরির মধ্যে। আই এম রিয়েলি সরি ফর দ্যাট, বাট আমার মনে হয় যে আপনারা যদি চেষ্টা করেন তাহলে এর চাইতে ভালো স্টোরির সন্ধান আপনারা পাবেন। তো আমি পড়ছি যেভাবে লিখেছেন বাকিটুকু। তিনি লিখছেন যে ভালো লাগলে পড়ে শোনাতে পারেন। বেশি কথা না বলে সরাসরি ঘটনায় চলে যাই। ঘটনাটি আমার মায়ের মুখ থেকে শোনা। মা যেভাবে বলেছেন সেইভাবে উল্লেখ করছি। ঘটনাটি বরিশাল জেলার মেহেন্দিগঞ্জ থানার কোনো এক গ্রামের। তখন সময় ছিল 1990 সালের দিকে। বর্ষাকাল, চারদিকে বর্ষায় খাল, বিল, পুকুর, নদী পানিতে পরিপূর্ণ, ভরা। আমাদের বাড়ি থেকে কিছু দূরে ছিল নদী। আমাদের পাশের বাড়ির একটি ছেলে, নাম রনি, বয়স 15 থেকে কম বেশি হবে। রনি ওর মার কাছ থেকে দুপুরের সময় ভাত চায়। তার মা তাকে বলে, তুই নদী থেকে গোসল করে আয়, আমি ভাত দিচ্ছি। রনি গোসল করার জন্য লুঙ্গি নিয়ে যায়। তার মা খেয়াল করলো অনেক সময় হয়ে গেল রনি এখনো বাড়িতে ফিরছে না। তার মা ভেবেছিল হয়তো বন্ধুদের সাথে কোথাও গিয়েছে। এভাবে সন্ধ্যা হয়ে গেল। তখন মা তাকে খুঁজতে খুঁজতে নদীর দিকে গেলেন।
যেতে যেতে নদীর ঘাট পর্যন্ত গেলেন। তখন তার মা দেখলেন যে ঘাটের পাশে রনির লুঙ্গি আর জুতা রনিকে কোথাও দেখা যাচ্ছে না। আশেপাশে তেমন লোকজন ছিল না। দুই একজনের কাছ থেকে জানতে পারলেন তারা ওকে গোসল করতে দেখেছে, কিন্তু আর কিছু বলতে পারে না। সে তখন হতাশ হয়ে চারিদিকে মানুষ দিয়ে খুঁজে, জেলেদের মাধ্যমেও খুঁজে অনেক চেষ্টা করেও শেষ পর্যন্ত পেল না। তারা বুঝে উঠতে পারছিল না যে কি করবে। রনির মা ওই দিন রাতে স্বপ্নে দেখেন কালো একটা অবয়ব, ভালো করে চেহারাটা দেখা যাচ্ছে না, তাকে বলছে, তুই চিন্তা করিস না, তোর ছেলে আমাদের কাছে ভালো আছে। অবয়বটার কাছ থেকে একটা গন্ধ আসছিল। তার মা ঘুম থেকে জেগে উঠে তখনও ওই গন্ধটা পাচ্ছিল। পরদিন সকালে স্বপ্নের কথাটা তার বাবার কাছে শেয়ার করে। তারা তখন সিদ্ধান্ত নিল পাশের এলাকার এক তান্ত্রিক এসেছে, তার কাছে যাবে। বলে রাখা ভালো, তান্ত্রিকের শখ ছিল জিন পরীদের তার বশ করে রাখা। ওই দিন রাত্রে তান্ত্রিকের কাছে তারা গেল। তান্ত্রিক তাদেরকে দেখেই তাদের অসুবিধার কথা বলে দিল। তারা শুনে অবাক হয়ে গেল। তান্ত্রিক আরও বলল, তোর ছেলের যখন নদীতে একা গোসল করতেছিল তখন ওই জায়গা দিয়ে একটা দুষ্টু পরী যাচ্ছিল। তখন তোর ছেলেকে ওর পছন্দ হয় এবং সাথে করে পরী মহলে নিয়ে যায়। তারা তান্ত্রিককে জিজ্ঞাসা করে, ওকে কি আমরা ফিরে পাবো না? তান্ত্রিক বলে, একটা উপায় আছে, তবে ওই কাজটা করতে অনেক সাহসী মনের মানুষ লাগবে। রনির বাবা বলেন, যত কঠিন কাজ হোক আমি আমার ছেলের জন্য করব। তখন তান্ত্রিক তাদেরকে একটা কালো হাড়ের টুকরা দিল আর বলল, সামনের অমাবস্যা রাত্রে দ্বিপ্রহরের সময় সম্পূর্ণ খালি হাতে এই হাড়ের টুকরোটা ওই নদীর ঘাটের পানিতে একা গিয়ে ফেলে আসতে হবে। আর হ্যাঁ, এ কথা কাউকে বলা যাবে না, বললে তোদের অনেক ক্ষতি হবে। তারা হাড়ের টুকরোটি নিয়ে বাড়ি চলে গেল। ওই দিন রাতে স্বপ্নে দেখে ওই কালো অবয়বটি তাকে বলছে, তোরা তান্ত্রিকের কথা শুনিস না, তোদের অনেক ক্ষতি হবে। এভাবে প্রায় রাতে এই স্বপ্ন দেখে। তারা সিদ্ধান্ত নেয় তাদের ছেলের জীবনের জন্য তাদের সব ক্ষতি মেনে নেবে। কিছুদিন পর অমাবস্যা চলে এলো। যথাসময়ে রাত্রি দ্বিপ্রহরে সময় রনির বাবা সম্পূর্ণ একা শুধুমাত্র ওই হাড়টি নিয়ে চলে গেল। বাগানের মধ্য দিয়ে সরু রাস্তা, কোনো লোকজন নেই, চারিদিকে নিস্তব্ধ। হাঁটার সময় পায়ের নিচের পাতা খসখস শব্দগুলো কানে এসে লাগে। মাঝে মাঝে দুই একটা পেঁচার ডাক শোনা যায়। চারিদিকে কালো আঁধার ছাড়া আর কিছুই দেখা যায় না। কিছুটা সময় হাঁটার পরে সামনে একটা বাঁশ ঝাড় পড়ে। আবছা আলোতে দেখল একটা বাঁশ ঝাড় থেকে রাস্তার ওপর আড়াআড়ি ভাবে পড়ে আছে। বাতাস বৃষ্টি কিছু নেই, বাঁশটা কেন যেন পড়ে আছে এই কথা ভেবে আর বাঁশটার উপর দিয়ে সে চলে যায়। হঠাৎ একটা শব্দ হয়, তিনি ভাবেন হয়তো আরও একটা বাঁশ পড়েছে। এইভাবে পেছনে তাকান, তিনি অবাক হয়ে যান, দেখেন রাস্তার ওপরে পড়ে থাকা বাঁশটি সোজাভাবে দাঁড়িয়ে আছে। মনে হলো কিছু একটা বাঁশটাকে টেনে ধরে রেখেছে। ছেড়ে দেওয়ার সঙ্গে সঙ্গে সোজা হয়ে গেল। তিনি প্রচণ্ড ভয় পান এবং তাড়াতাড়ি করে সোজা হাঁটতে থাকেন নদীর দিকে। নদীর ঠিক কাছে আসতেই হঠাৎ প্রচণ্ড শব্দ, ঝড় বাতাস শুরু হয়ে যায়। তার শরীর শিউরে ওঠে। আকাশে কোনো মেঘ নেই, বৃষ্টি নেই, মনে হচ্ছে এখনই বাতাসে উড়িয়ে নিয়ে যাবে। অনেক কষ্ট করে তিনি নদীর ঘাটে পৌঁছান এবং ওই হাড়ের টুকরোটি নদীর পানিতে ছুঁড়ে মারেন। সঙ্গে সঙ্গে একটা বিকট চিৎকার শুনতে পান। মনে হলো প্রচণ্ড আঘাত করলে মানুষ যেরকম চিৎকার করে সেই রকম। সাথে সাথে ঝড় বাতাস সব থেমে গেল। ভয়ে ভয়ে তিনি ওইখান থেকে দ্রুত চলে আসেন। আসার সময় কোনো সমস্যা হয়নি। পরদিন সকালে খুব ভোরে, চারদিকে তখনও হালকা আধার, তারা দুজনে নদীর ঘাটে যান এবং তারা দেখেন
সেটা দেখার জন্য তারা মোটেও প্রস্তুত ছিলেন না। ঘাটের সামনে পানিতে রনি আধা ডোবা অবস্থায় ভেসে আছে, নাক মুখ দিয়ে টাটকা রক্ত ঝরছে, রক্তে পানি লাল হয়ে গেছে। ওর মা তখনই চিৎকার দিয়ে অজ্ঞান হয়ে পড়ে যান। তাদের চিৎকারে আরও মানুষ চলে আসে, সকলে মিলে লাশটাকে ওপরে তোলেন। তারা দেখলেন লাশটার গলার ওপর নখের আঁচড়ের দাগ, ঘাটটা সম্পূর্ণ ভাঙা, কাঁধের ওপর ঝুলে আছে। দেখে মনে হয় এই মাত্র ঘাটটি মুচড়িয়ে ভাঙা হয়েছে। চেহারাটা বিভৎস কালো হয়ে গেছে। হঠাৎ কেউ দেখলে ভয়ে হাত খেয়ে উঠবে। ততক্ষণে চারিদিক ফর্সা হয়ে গেছে, আরো মানুষ ভিড় জমায়। তারপর লাশটা যথারীতি কবর দেয়া হলো। গ্রামের মানুষের মধ্যে একটা ভয়ের ছাপ পাওয়া যায়। তার মা বাবা আবার ওই তান্ত্রিকের কাছে যায়, কিন্তু তান্ত্রিককে তারা আর খুঁজে পায় না। তারা কি করবে কিছু বুঝতে না পেরে বড় একটা হুজুরের কাছে যান এবং হুজুরকে সকল কথা খুলে বলেন। হুজুর তাদেরকে বলেন, ওই তান্ত্রিক আপনাদের বিপদের সুযোগে আপনাদের ব্যবহার করে ব্ল্যাক ম্যাজিক বা কালো জাদু করেছে। পরীদেরকে তার বশে আনার জন্য, তার শক্তি বৃদ্ধি করার জন্য তান্ত্রিক এই কাজ করেছে। আপনাদেরকে স্বপ্নের মাধ্যমে পরীরা সতর্ক করার পরেও আপনারা এই কাজটি করেছেন, তাই পরীরা রাগান্বিত হয়ে আপনার ছেলেকে মেরে ফেলেছে। হাড়ের টুকরোটি ফেলার সময় আপনি যে চিৎকার শুনতে পেয়েছিলেন তা আপনার ছেলের চিৎকার। হয়তো আপনারা আপনার ছেলেকে কখনো ফিরে পেতেন না, কিন্তু আপনার ছেলে ওই জায়গায় এই পরিণতির চাইতে ভালো থাকতো। এই ঘটনা শোনার পর গ্রামের সব মানুষের মধ্যে আরো আতঙ্কের সৃষ্টি হয়। সন্ধ্যার আগেই সবাই যার যার বাড়িতে চলে আসেন। তারপর থেকে প্রতি অমাবস্যা রাত্রে জেলেরা মাছ ধরার সময় রনিকে ওই নদীর ঘাটে গোসল করতে দেখে। এখন আর ওই গ্রামটা নেই, নদীতে ভেঙে গেছে। সম্পূর্ণ সত্যি একটি ঘটনা। বিশ্বাস করা বা না করাটা আপনাদের ব্যাপার। জানি না কতটুকু গুছিয়ে লিখতে পেরেছি, ভুল হলে ক্ষমা করবেন। এটা আমার ভূত এফএমে পাঠানো প্রথম ঘটনা। ঘটনাটি পড়ে শোনাবার জন্য ধন্যবাদ। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম। তো এই ছিল ঘটনা, এবং ঘটনাটি খুবই অন্য রকমই আমার মনে হয়েছে। আমার মনে হয় যে আপনাদেরও ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই আমাদের জানাবেন, এবং আমরা জানালে আসলেই খুশি হব এবং আপনাদের প্রতি কৃতজ্ঞ থাকব। আমাদের প্রথম অতিথির কাছে চলে যাব আমরা, এবং তার কাছ থেকে একটা ঘটনা শুনে আসবো। আপনার নামটা প্লিজ একটু বলবেন, কোথা থেকে এসছেন সেটা বলবেন, তারপরে আপনার ঘটনায় যাব। জি। আসসালামু আলাইকুম। আমি আজ মিরপুর থেকে এসেছি। তো আমার এই ঘটনাটা ঘটে চট্টগ্রামের মিরসরাইতে। তো আমরা গত বছর 2018-এ জুলাই মাসে আমরা 4 জন ফ্রেন্ড মিলে ঠিক করি যে আমরা বাড়িতে ঘুরতে যাব। তো আমরা আর কি ওই সপ্তাহে আমরা ঈদের এক সপ্তাহ পর আমরা 4 জন মিলে রওনা দিই। তো আমরা আর কি, যেহেতু আমার বাড়ি মিরসরাই, আমার টোটাল রাস্তাটা আমার আর কি চিটাগাং বাসে যাওয়া লাগে না। সো আমি ফেনী হয়ে ভেঙে আমি আর কি চিটাগাং যেতে চাই আমার বাড়িতে। তো আমরা রাত 11টার সময় আমরা বাসে উঠি। আমরা চিন্তা করেছিলাম যে আমরা হয়তো 3টার সময় আমরা পৌঁছে যাব, ফজরের সময় পৌঁছে যাব, কিন্তু অ্যাকচুয়ালি আমরা পৌঁছে যাই রাত আর কি 8টার সময়। 8টার সময় আমরা আর কি ফেনীতে পৌঁছে যাই। সেখান থেকে আমরা আরেকটা দূরপাল্লার বাসে উঠি এবং সে বাসে করে আমরা বাকিটা রাস্তা আর কি পৌঁছাই। তো অন দ্য ওয়েতে আমার একটা ছোট ঘটনা ঘটে। তো ঘটনা যেটা, যে আমরা আর কি দূরপাল্লার বাস যেটাতে উঠি, তো আমরা 4 জনের সিট একসাথে আমাদের পড়েনি। এর মধ্যে 2 জন আমরা একদম বাসের পিছের সিটে, একজন মাঝখানে আর একজন সামনে। একদম সামনে যে সিটে বসছে তার নাম হলো সাব্বির, মাঝখানে সৌরভ এবং শেষে আমি এবং আমার আরেক ফ্রেন্ড শাকিল। তো যে সাব্বির বসছে তার সাথে মূলত এই ঘটনাটা ঘটে, সে আর কি চাক্ষুষ প্রমাণ। তো যেটা হয় যে বাস চলাকালীন টাইম মোটামুটি ভালো গতিতেই চলতেছিল। তো হুট করে বাস আর কি রাস্তার মাঝখানে ব্রেক করে। তো ব্রেক করে দেখে আর কি আমরা পিছ থেকে মোটামুটি বলি যে কী হলো, মানে এরকম। তো পরবর্তীতে আমরা শুনি যে সামনে থেকে লোকজন বলাবলি করতেছে, না এটা এরকম হতেই পারে। তো ঘটনা যেটা হয়েছে যে মানে সামনে যারা ড্রাইভার, কন্ট্রাক্টর, দেন আমার ফ্রেন্ড, ওরা যেটা দেখলো যে রাস্তার এই পাশ থেকে, রাস্তার অপোজিট সাইডে সাদা লম্বা একজন আর কি মানুষ এই পাশ থেকে এ পাশে দৌড়ে যাচ্ছে। মানুষ বলা যায় না, অবয়ব আর কি। এই পাশ থেকে এই পাশে দৌড়ে মানে চলে গেল জাস্ট এক লাফে।
তো এটা দেখে আর কি সামনে বাস কন্ট্রাক্টর সবাই আর কি জোরে মানে বাস আর কি জোরে ব্রেক করে। তো কন্ট্রাক্টর আর কি ড্রাইভারকে বলতেছে যে এগুলো ব্যাপার না, রাস্তায় হতেই পারে। তো এই ঘটনাটা আর কি আমরা পরে ফ্রেন্ডের কাছে বাস থেকে নামার পর শুনি। তো আমরা সেখানে আর কি বাড়িতে পৌঁছাই রাত 3টার সময়। তো পৌঁছানোর পর আমরা আর কি ওখানে রাতের বেলা ওখানে কোনো সিএনজি এরকম ছিল না। তো হাইওয়ে থেকে আমরা একটা সিএনজি নিয়ে ওখানে আর কি বাইপাস রোডে ওখান থেকে সিএনজি নিয়ে আমরা ভিতরে আর কি গ্রামের ভিতরে অলমোস্ট আরও 8 কিলো রাস্তা আমাদের বাকি। তো ওই 8 কিলো রাস্তা আমরা সিএনজিতে রওনা দিই। তো রওনা দেওয়ার পর আমরা আর কি পুরো রাস্তা আমরা যেতে পারিনি, 2 কিলো রাস্তা থাকতে আমাদের ছেড়ে দেওয়া লাগে, রাস্তা বাকিটা ভাঙা হওয়ার কারণে। তো বাকিটা রাস্তা আমরা হেঁটে হেঁটে আর কি আমরা 4 জন রওনা দিই। তো এই সময় আর কি মানে অন্ধকার ছিল সম্পূর্ণ। তো আমরা আর কি সামনে থেকে আমরা মোবাইলের টর্চ লাইট দিয়ে আমরা দুজন করে আগাচ্ছিলাম। তো আমি আর আমার এক ফ্রেন্ড আর কি আমরা একটু মোটামুটি আগে গেছি আর কি। আমার সাথে যে ফ্রেন্ডটা ছিল তখন আর কি শাকিল, আর পিছে ছিল হলো সাব্বির আর সৌরভ। তো ঘটনাটা ঘটে মূলত সাব্বিরের সাথে, যেটা হয় যে আমরা যেহেতু একটু আগায় গেছি, তো পিছ থেকে সৌরভ এসে আমাদের ডাক দেয় যে এদিকে তোরা বেশি আগে গেছিস। তো এই মাঝখানে সৌরভ যে মানে সাব্বির সৌরভকে যে ঘটনা যে মানে তার রাস্তার মধ্যে খুব ভয় লাগতেছে, তার পিছে পিছে কেউ আসতেছে। তো সৌরভ সেটা তোয়াক্কা না করে যখন তাকে ডাক দেয় তখন আর কি মানে সৌরভ একটু আগে আসছে, তখন সাব্বিরের যেটা হয় যে মানে আমরা পিছ থেকে সবাই শুনি যে সাব্বির চিৎকার করে উঠছে, যে চিৎকার করে সাপ সাপ বলতেছে। তো আমরা সবাই মিলে যখন তার কাছে যাই, কাছে গিয়ে দেখি সে মাটিতে গড়াগড়ি খাচ্ছে, এবং গড়াগড়ি খেতে খেতে সে বলতেছে যে আমার মুখ দিয়ে সাপ ঢুকে গেছে। কিন্তু আমরা আর কি তখন কি করব বুঝতে পারতেছিলাম না। তো আমাদের মধ্যে যে শাকিল যে ফ্রেন্ডটা ছিল, সে আর কি একটু মানে দেখতে পেলো যে ওই মানে দূর থেকে একজন মুরব্বি আর কি মানে সাদা অভাব টাইপের একজন মুরব্বি আর কি আসতেছে সামনে। তো সেটা আসতেছে দেখে মানে সে এসে জাস্ট আমাদের কোনো কিছু না বলে মানে আর কি সাব্বির মাটিতে গড়াগড়ি খাচ্ছিল, শাকিল দেখেছিল। তো সে সাব্বিরের গায়ে হাত দিয়ে জাস্ট মানে কিছু আর কি বিড়বিড় করে কিছু, পরে আমরা কেউ কোনো কিছু শুনিনি, বাট সাথে সাথে সাব্বির বমি করে দেয়। তো সে বমি করে দেয়, তো সে নর্মাল হতে হতে ওই মানে মুরব্বি লোকটা আমার দিকে তাকায় বলতেছে যে তুমি অনেক বড় হয়ে গেছো। তো এটা দেখে আমি ওই লোকটাকে আমি কখনো দেখি না আমার লাইফে, এটুকু আমি কনফার্ম। বাট ওই লোকটা আমাকে চিনলো, আমি বাড়িতে গেছি অলমোস্ট 7 বছর পর। এখন সেই লোকটা আর কি মানে আমাদের এই কথাটা বলে কোনো অপেক্ষা না করে সে পাশে আর কি আইলের দিকে মানে রাস্তার পাশে যে জঙ্গলের ভিতরে আর কি হাঁটা মানে শুরু করে দেয়। তো আমরা সব অবাক হয়ে দেখলাম সে জঙ্গলের মধ্যে ঢুকে জাস্ট মিলাই গেল। তো যেটা হয়েছিল যে মানে ওই জঙ্গলের ওই পাশে খাল, সেই জায়গায় কখনো পসিবল না যে সেখানে আর কি কোনো আর কি মানুষজন আর কি কোনো খাল এমনি আর কি পার হয়ে যাবে। তো ওখানে কোনো পারাপারের কোনো জায়গাও ছিল না। তো এটা আমরা দেখলাম সেই জায়গায়। তো আমরা আর সেখানে বেশিক্ষণ অপেক্ষা না করে আমরা আর কি বাড়ির দিকে রওনা দিলাম। আর এই ঘটনাটা আমার বাড়ি থেকে এক মোড় আর কি একটু দূরেই আর কি এই ঘটনা ঘটে। তো আমরা অলমোস্ট বাড়িতে 3টার সময় মানে পৌঁছাইছি। তো আমরা তো বাড়িতে ঢুকতে পারি না, আমরা ঘাটলায় বসে বসে অনেক অপেক্ষা করি। তো ফজর আজান দিল, আমরা আর কি 4 জন পরে বাড়িতে ঢুকতে পারলাম। তো কম বেশি আমাদের সারাদিন আর কি আমরা সেখানে ঘোরাঘুরি করলাম, দুপুর পর্যন্ত আর কি আমরা বাইরের দিকে ঘোরাঘুরি করি। বাট দুপুরের টাইমে একটা ঘটনা ঘটে, যেটা হলো যে 4 জন ফ্রেন্ড আমরা যখন আর কি নিচে দুপুরে লাঞ্চ করতে যাই, আমাদের লাঞ্চের ব্যবস্থাটা করা ছিল নিচে। তো 4 জন ফ্রেন্ড যখন লাঞ্চ করতে যাই, তখন আমি আর সাব্বির আমরা 2 জন আর কি একটু লেট করে নামি, বাকি 2 জন একটু আগে নেমে যাই। তো এর মধ্যে সাব্বির আমাকে আর কি মানে বলতেছে তারা দিচ্ছে যে তুই নাম একটু। তখন আমি আর কি ভাবলাম যে দোতলা আমি হাতটা ধুয়ে আমি নিচে নামি। তো ঘটনা হয় যেখানে যে আপনার যখন আমি হাত ধুতে গেছি, তো তখন আমি মানে সাব্বিরের সাথে একটু দুষ্টামি করে বলতে চাচ্ছিলাম যে দেখ দেখ ওই রুমে কিছু একটা আছে, তাকে জাস্ট একটু ভয় দেখাইতে। বাট ওকে বলে যখন আমি রুমের দিকে তাকাইছি, তখন ওই রুমে যে জিনিসটা ছিল সেটার জন্য আমি মানে মোটেও এক্সপেক্ট করিনি। তো ঘটনা যেটা হয়েছিল যে আপনার তাকানোর সাথে সাথে দেখলাম একজন মুরব্বি করে একজন লোক ওই রুমের মধ্যে অভাব, জাস্ট অনেক লম্বা লোকটা, বাট মানে খুব কুজো হয়ে আছে, মানে বোঝা যাচ্ছে একজন লোক। তো সে দাঁড়ায় আছে এবং রুমটা ছিল অন্ধকার, একটা অভাব আমি বুঝতে পারি। তো এটা বলে যখন আমি সাব্বিরের দিকে তাকাই, আমি ডাক দিই যে দেখ এখানে কে, বলে আমি যখন ওই রুমের দিকে তাকাই দেখি কেউ নেই। তো আমরা পরে আর কি ওই জায়গাতে দেখি মানে ওখানে কেউ নেই। তো পরে আমরা আর কি বললাম এখানে থাকা ঠিক হবে না, আমরা নিচে নেমে যাই। তো নিচে নেমে আমরা সেদিন দুপুরে লাঞ্চ করি। তো দুপুরের পর থেকে আমাদের আর তখন কোনো ঘটনা ঘটে। তবে বিকালের টাইমে আমরা 4 জন ফ্রেন্ড মিলে যখন আমরা নর্মালি আর কি গল্প করতেছি, তো এর মধ্যে আর কি সাব্বির ঘুমায় যায়। তো তাকে রেখে আমরা বাকি 3 জন হুট করে ভাবলাম যে এখন সন্ধ্যার টাইম অলমোস্ট হয়ে আসতেছে, এখন আমাদের কোনো স্ন্যাক্স টেক্স আমরা বাইরে থেকে কিছু কিনে নিয়ে আসি। তো ওকে ঘুমন্ত অবস্থায় রেখে আমরা 3 জন আর কি বাইর হয়ে বাজারের দিকে যাই বের হয়ে। বাট ঘটনা এখানে ঘটে যে আমরা আসার পর মানে আস্তে আস্তে অলমোস্ট সন্ধ্যা হয়ে যায়।
তো এই সন্ধ্যা হয়ে গেলে তখন দেখা যায় যে মানে এসব দেখি সাব্বির আর কি উঠে বসে আছে। সে আমাদের দিকে বলতেছে যে তুই যে মানে আমাদের রেখে গেলি, তুই কাজটা ঠিক করস নি। তো আমি বলতেছি যে আমি তোকে রেখে গেলাম মানে তো কী হয়েছে? তো সে বলতেছে যে একজন মানে তোর দাদা সম্ভবত বলতে একজন মানে মুরব্বি করে একজন লোক আসছে, এসে আমাকে বলতেছে যে তোমাদের এখানে আসা ঠিক হয় নাই, তোমরা চলে যাও, ঠিক আছে, এটা বলতেছে। তো আমি বললাম যে আমার দাদা বলতেছে আমার এই বাড়িতে একজনই মানে সবচেয়ে যিনি মুরব্বি তিনি হলো মানে আমার আব্বুর বয়সী অলমোস্ট, কিন্তু উনি ওরকমভাবে মানে অত মুরব্বি না। এবং বড় কথা হলো যে উনি সিঁড়ি বাইতে পারে না, উনি অনেক বছর ধরে সিঁড়িতে উঠতে পারে না, তো উনি নিচতলায় থাকে, কখনো উপরে ওঠে না। তো তারপরও মানে আমি বললাম যে আচ্ছা তুই দাদাকে দেখছিস, ঠিক আছে। তো আমি নিচে নেমে গেলাম, তখন আমরা মানে কোনো কিছু জিজ্ঞেস করিনি। তো সেই দিন আর কি আমাদের আরেকটা ঘটনা যেটা আমি বলতে ভুলে গেছি, যেটা হলো যে আমরা যে রুমে ছিলাম, রুমের বর্ণনাটা, তো ওই বাড়িটা ছিল একটু আলিশান বাড়ি। তো ওই বাড়ির একদম ড্রয়িং রুমে আপনার 3টা ফ্রিজ ছিল, এবং এক পাশের রুমে একটা ফ্রিজ ছিল আর কি। তো বাড়িটা আলিশান, তো ওই পাশের রুমে যে ফ্রিজটা, ওই রুমটাতে আমরা থাকবো বলে ঠিক করছিলাম। তো ওখানে গিয়ে আমার এক ফ্রেন্ড আর কি সৌরভ, সে হুট করে ওই বাড়ির ফ্রিজটা খুলে চেক করতে যায় যে ভিতরে কিছু আছে নাকি। সে ফ্রিজটা খোলার সাথে সাথেই এক ধরনের মানে পচা গন্ধ পাইলো। তো ওই গন্ধটা পেয়ে সে মানে বলতেছে যে ফ্রিজ এরকম পচা গন্ধ কি ভিতরে। আমরা বললাম থাক, দেখার দরকার নেই, ফ্রিজটা লাগাই দে, এইগুলো যদি থাকে আমরা এই রুমে আর থাকতে পারবো না। তো সে লাগাই দেয় ঠিকই, কিন্তু তার ওই ঘটনার পর থেকে আমার এই বাকিগুলো ঘটনা যে আমি যে অভাব দেখলাম, এই ঘটনাগুলো ঘটা শুরু হয়। তো এরপর আর কি আমরা বিকালের টাইম ওখানে ঘোরাঘুরি স্পেন্ড করি, টাইম স্পেন্ড করি। বাট সন্ধ্যার সময় আর কি আমরা যখন আর কি সন্ধ্যা বলতেছি রাতে যখন আমরা ঘুমাতে যাই, তো তখন আর কি একটা ঘটনা ঘটে। ঘটনা যেটা হলো যে আমরা 4জন আর কি, যেহেতু আমাদের দিনের বেলা এরকম আমরা দেখছি, তাছাড়া আমাদের এরকম আর কি একটা নিজেদের মধ্যে একটা সাসপেন্স কাজ করতেছে। তো সেই কারণে আমরা 4জন যেটা করলাম যে একই বেডে আমরা 4জন শুভ বলে ঠিক করি। তো এর মধ্যে আর কি আমি মোটামুটি এক ঘুম দিয়ে আর কি সকালে উঠি। বাট সকালে ওঠার পর আমাকে আমার ফ্রেন্ড যে একজন সৌরভ, সে আমাকে বলতে তুই তো সারা রাত তো ঘুমাইলি, তুই তো অত একটা টেরও পাস নাই সারা রাত যে কী হলো। তো আমি তাকে জিজ্ঞেস করছি যে কী হয়েছে। তো সে বলতেছে যে যেটা হয়েছে যে মানে সে সজাগ ছিল, তো আমরা 3জনই মোটামুটি ঘুম। তো হুট করে আমাদের মধ্যে সাব্বির, যে ছেলেটা সবচেয়ে বেশি ভয় পেয়েছিল, সে ঘুমের মধ্যে আর কি উঠে গেছে। উঠে গিয়ে সে বলতেছে যে চল এখন বেড়ে যাই, ছাদে যাই। কিন্তু যে ছেলে ভয়ের কারণে, সে পাশে বাথরুম ছিল, বাথরুমে যেতে ভয় পাচ্ছিল, সে বলতেছে যে না বের হই। তো সৌরভ বুঝলো যে এখানে একটা ঝামেলা, তো তাকে কতক্ষণ ঠেলা টাক্কা দিল, একটু পর তার হুশ আসলো। হুশ আসার পর সে বলতেছে কী রে তুই আমাকে ঘুমের মধ্যে ঝাঁকাচ্ছিস, কারণ কি? কিন্তু সে কিন্তু মানে তখন দাঁড়ানো অবস্থায়। তো তখন মানে তাকে কিছু বলতে যাবে, তখন পাশে যে আরেকজন শাকিল ছিল, তখন ও দেখি মানে কোনো কিছু না বলে ও দাঁড়ায় গেছে, এবং ও দাঁড়ায় কাউকে কিছু না বলে সে হাঁটা বাইরের দিকে। তো আমরা তখন আর কি মানে আমরা বলতে তখন সৌরভ আর ওই সাব্বির, তারা দুজন সজাগ ছিল, তারা আর কি ওই শাকিলকে ধরে কতক্ষণ মানে শোয়ানোর চেষ্টা করে, তাকে শোয়ানোর চেষ্টা করে, তাকে জাস্ট ঠেলা ধাক্কা দিতে তারও ঘুম ভাঙে। কিন্তু সেও বলে যে কিরে তোরা আমার সাথে এমন করতেছিস। তো এখন আমি ছিলাম ঘুমে, তো তখন ওদের 3জনের মধ্যে ওই 2জনকে ধরছে, এখন আমি ঘুম। তো হুট করে যেটা তখন তারা 3জন দেখে যে আমি বলে ঘুমের মধ্যে আর কি হাত পা নাড়ানো শুরু করে দিই, কথা বলতেছি যে ছেড়ে দে এরকম টাইপের। বাট অ্যাকচুয়ালি আমার এই টাইপের কোনো কিছু মনে নেই। বাট তারা বললো যে আমি টোটালি এমন করছি। তো এমন করতেছি দেখে তারা 3জন মিলে আমার গায়ে হাত দেয়, এবং আমি বলে সাথে সাথে এরকম করা বন্ধ করে দিই, এবং তারা আমাকে ডেকে তুলে। বাট আমি এই জিনিসটা মনে করতে পারি না যে আমাকে ডেকে তুলছে কিনা, আমি একটু কথা বলে আবার ঘুমাই গিয়ে, ঠিক আছে। তো এটা ছিল আর কি সেদিন রাতের ঘটনা। তো পরদিনে সকালবেলা যখন আর কি আমরা আর কি মানে এরকম ঘটনা হলো, আমরা বলতেছি যে একজনকে তোরা কি মানে এরকম দেখছিস, যে সবচেয়ে বেশি ভয় পাইছে তাকে বলতে তুই কি কিছু দেখছিস নাকি? সে বলতেছে হ্যাঁ আমি একটা স্বপ্ন দেখছি। বলে যে স্বপ্নে কি দেখছিস? তো সে বলতেছে যে মুরব্বি করে একজন বৃদ্ধ, যে দাদু আসছিল দেখছিলাম আমি, সেই দাদু সবার গায়ে হাত দিয়ে দিয়ে বলতেছে যে তোমাদের এখানে আসা ঠিক হয় না, তোমরা চলে যাও, এটা বলতেছে। তো আমরা আর কি সেই ঘটনা শোনার পর আমরা সেদিন সারাদিন আর তেমন ওয়েট করিনি। তো আমরা দুপুরের টাইম যখন আমরা বেরোতে যাই, তখন আর কি নিচে আমাদের দাদু ছিল। তো উনি বলতেছে এসে যে মানে মানে যে ভয় পাইছে সবচেয়ে, তাকে বলতেছে যে কি তোমাকে রাতে ধরছে না। তো এখানে আমাদের 4জনের মধ্যে যে কাউকে বলতে পারতো, কিন্তু ওকে বলতেছে এই জন্য মানে দেখে মনে হচ্ছে, তখন দাদু তাকে বলতেছে এগুলো ব্যাপার না, আমাদের এখানে এরকম হয়, আমরা কম বেশি দেখি, এটা কোনো অসুবিধা নেই। তো এখানে আমার যেটা বলার যে দাদাকে আমরা দেখছি, সেই দাদা হলো আমার একটু দূর সম্পর্কে, এবং ওনারা 3 ভাই ছিল। এবং ওনাদের এখানে ট্র্যাজেডি যেটা হলো যে উনি সবার বড় ছিল, ওনার যে সবচেয়ে ছোট ভাই, ওনার ছিল বাড়ি, উনি ওই জায়গায় একটা আলিশান বাড়ি বানাইছে। বাট
কেউ ওই বাড়িতে থাকে না। ওনার মেজো ভাই ওখানে নিচতলায় আর কি ওখানে থাকতো, এখন মোটামুটি আর কি মানে মেজো দাদা উনি অন্য আরেক জায়গায় থাকে। তো যে বড় দাদা ছিল উনি মূলত থাকতো। তো যে ঘটনাটা হয়েছে যে বড় দাদা একটা ট্র্যাজেডিতে মারা যায়, তাও অলমোস্ট 4 বছর আগে। যেটা ছিল যে ওনার টাকা পয়সার অভাব ছিল প্রচণ্ড। তো উনি যেটা হয় যে একটা টাইমে আপনার একটা জায়গায় ধার করতে যায় এবং উনি ধারটা করতে পারেনি। তো সেই কারণে উনি একটা কষ্ট নিয়ে সে আর কি মারা যায়। এখন আমরা সবাই এটা ধরে নেই যে উনি এভাবে মারা যায়। তো তারপর থেকে ওই বাড়িতে আমরা কেউ আর থাকি না। আমি অলমোস্ট 7 বছর পর গেছি, বাট লাস্ট টাইম ওই বাড়িতে যারা থাকছে তারা অলমোস্ট 4 বছর আগে আর কি। তারপর কি আমরাই ফার্স্ট ওখানে ছিলাম। তো এই ছিল আমার ঘটনা। ওকে, থ্যাংক ইউ। থ্যাংক ইউ সো মাচ। আপনাকে আপনার ঘটনার জন্য অনেক ধন্যবাদ। এবং আমি দেখতে পাচ্ছি যে অনেকেই আমাদের লিখছেন অনেক কিছুই। এবং আমাদের যদি আমরা টুইটার থেকে একটু ঘুরে আসি, আমি দেখতে পাচ্ছি যে আমাদের এখানে আছেন সাইফুল ইসলাম শৌখিন। ইমেলটি একদম এক্সেপশনাল, তিনি বলেছেন। জ্যোতির্ময় লিখেছেন আই লাভ ভূত এফএম। বিশাল বৈরাগী রাজবীর তিনি লিখেছেন অন্যরকম ঘটনা। এস আর রাজ প্রথম ঘটনাটা ভালো লেগেছে। আমাদের সাথে আছেন মইনুর সাগর, এবং তিনি লিখেছেন গোপালগঞ্জ থেকে লিখছেন। এবং আমাদের সাথে আরও অনেকে আছেন। জুলহাস নেইমার আমাদের সাথে আছেন, কুয়াকাটা থেকে শুনছেন তিনি। হালকা শীতের আগমনে ভূত এফএম দারুণ লাগছে। তাই নাকি? শীত আমাদের এখানে কিন্তু কোনো মানে কাছাকাছি কোনো কিছু না ওয়েদার। পাপুল হালদার আমাদের সাথে লিখেছেন লাস্ট 4 ইয়ার্স থেকে শুনছি, লাভ ইউ ভূত এফএম, কলকাতা থেকে শুনছি। আমাদের সাথে আছেন দেখতে পাচ্ছি এছাড়াও আর যে তীর্থ, এছাড়া এবং সেকেন্ড স্টোরিটা তার কাছে ভালো লেগেছে। আমাদের সাথে আছেন সৌরভ ঝা, এবং তিনি শুনছেন দিনাজপুর থেকে। আমাদের সঙ্গে আছেন শাহরিয়ার শোভন। অসম্ভব ভালো লাগা আর ভালোবাসার ভূত এফএম, প্রতি সপ্তাহের মতো আজও সাথে আছি, থাকবো পুরোটা সময়। এছাড়াও আমাদের সাথে আছেন দেখতে পাচ্ছি সাইফুল ইসলাম শৌখিন, ইমেলটা এক্সেপশনাল লেগেছে তার কাছে। এছাড়াও সোহানুর রহমান লাভ ইউ ভূত এফএম লিখেছেন। এইচ হিমেল আই লাভ ভূত এফএম। আছেন আমাদের সাথে কাচারিপাড়া গুরুদাসপুর নাটোর থেকে শাহরিয়ার শোভন। এছাড়াও জুনায়েদ আহমেদ জিহাদ আছেন আমাদের সাথে, ইমেলটা তার কাছে খুবই ভালো লেগেছে। হাসানুল মুবিন আমাদের সাথে আছেন অভিমানী সোহান, সজন আহমেদ আমাদের সাথে আছেন। এছাড়াও আছেন আমাদের সাথে আরও অনেকেই। টি আর নিলয় আমাদের সাথে আছেন আরও অনেকেই। থ্যাংক ইউ সো মাচ আমাদের সঙ্গে থাকার জন্য। এছাড়াও ভূত এফএমের যে পেজ, সেই পেজটাতেও অনেকে আছেন দেখতে পাচ্ছি। নাহানুর ইসলাম আমাদের সাথে আছেন। এছাড়াও আছেন আমাদের সাথে দেখতে পাচ্ছি আকাশ আহমেদ, এবং আমাদের সাথে আছেন দেখতে পাচ্ছি এছাড়াও রিয়াদ, এবং রক্তিম সীমান্ত আমাদের সাথে আছেন, সাতক্ষীরা থেকে শুনছেন তিনি। PM আল হোসেন মাসুম আমাদের সাথে আছেন, এবং তিনি দোহার থেকে শুনছেন। মৌসুমী রহমান আমাদের সাথে আছেন। MD সানোয়ার হোসাইন আমাদের সাথে আছেন। ফরহাদ SF আমাদের সাথে আছেন। MD তানভীর আলম সবুজ আমাদের সাথে আছেন। সজল আমাদের সাথে আছেন। বিন ইসান রিপন আমাদের সাথে আছেন। শেষ কাব্য তুমি, মুস্তাকিন সরকার জয় আমাদের সাথে আছেন। রনি আহমদ, এবং দেখতে পাচ্ছি রেনিসা তাসনিম আনিকা আমাদের সাথে আছেন। শাহরিয়ার হোসাইন আছেন আমাদের সাথে, অন্তর হোসাইন। এছাড়াও আছেন রেইবন, এবং আমাদের সাথে আছেন নিলয় শিশির। KH তানজি আমাদের সাথে আছেন। ইভান হীরা। এছাড়াও আরিফুল ইসলাম আমাদের সাথে আছেন। রাকিব রেজওয়ান আমাদের সাথে আছেন। বেখাল স্টেশন সহ আরও অনেকে। আপনারা এই সপ্তাহে বা আপনারা যদি এই বছরে মাঝে মাঝে আমাদের বলেন যে অমুক জন এসছিলেন, সেই এপিসোডটা মিস করেছি, শুনতে চাই। তো আপনাদের যদি এরকম কোনো এপিসোড মিস হয়ে যায়, বা সেটা তো আমাদের মানে এই বছরের যদি কোনো একটা স্পেশাল পেজ, যেটা আপনি আমাদের ফেসবুকের পেজে বা আমাদের ইউটিউবেও আমরা আপলোড করি, সেরকম কোনো স্টোরি যদি আপনি আবার শুনতে চান বা স্পেশাল কোনো এপিসোড চান, তাহলে অবশ্যই আমাকে জানাতে পারেন। এবং কার কোনটা পছন্দ সেটা জানিয়ে আমাদের কাছে লিখলেই হবে। আমরা ট্রাই করব সেটা আপনাদেরকে আবার শোনানোর জন্য। আমরা যেটা এখন করবো সেটা হচ্ছে একটা ছোট্ট বিরতিতে যাব। বিরতির পরে আবারও ফিরে আসবো। সেই পর্যন্ত আমাদের সঙ্গেই থাকুন। স্টে টিউনড টু রেডিও ফুর্তি FM অ্যান্ড ডু ফুর্তি। ভূত FM, the night comes alive. বিশ্বাস করা না করাটা আপনার ব্যাপার। ওয়েলকাম
ব্যাক। শুনছেন সবসময় ভূতের এফএম, আমি রাসেল আছি সাথে, এবং চলছে ভূত এফএম। ঘড়িতে সময় এক্স্যাক্টলি রাত 12টা বেজে 32 মিনিট। আমাদের সঙ্গে আরও একজন অতিথি আছেন, আমরা সরাসরি তার কাছে চলে যাব এবং তার কাছ থেকে একটা ঘটনা শুনে আসবো। আশা করছি এই ঘটনাটা আপনার ভালো লাগবে। আপনার নাম এবং কোথা থেকে এসেছেন সেটা একটু কাইন্ডলি বলবেন, তারপর আপনার ঘটনায় যাব। জি, আসসালামু আলাইকুম ডিয়ার লিসেনার। ওয়ালাইকুম সালাম। আমি আসছি শ্যামলী থেকে, আমার নাম আবির। জি, তো আমি সরাসরি ঘটনাতে চলে যাচ্ছি। জি। ঘটনাটা আমার ফ্যামিলি যেখানে থাকে সোনারগাঁকে কেন্দ্র করে। তো আমরা একটা বাসাতে উঠছিলাম 2011 সালে। বাসাটা দোতলা। বাসাটার একটু বিবরণ দেই। বাসাটা ছিল একটু লম্বা, পিছনে ছিল কিছু ময়লার স্তূপ, তারপর হচ্ছে লিচু বাগান। লিচু বাগানটা বিশাল বড় ছিল। ওইখানে দিনের বেলা এতটা লোক দেখা যাইতো না। তো বাসার সামনে একটা রাস্তা ছিল, আর রাস্তার পাশে একটা আম গাছ ছিল, বড় আম গাছ। তো গাছটা অনেক বড়, বাট গাছটাতে আম আসতো হাইস্ট 20-25টা এরকম আসতো আম। তো আমরা থাকতাম 2য় তলায়। তো বিশেষ করে আমরা প্রতিটা রাতে শুনতে পেতাম যে হাঁটার শব্দ, নূপুরের আওয়াজ, ইট ফালার শব্দ। তারপর বিকেলবেলা কিছু মানুষ মোড়া নিয়ে বসছে, এই মোড়াটা যেখানে রেখে আসছে ওইখানে আর নাই, সকালবেলা দেখে অন্য জায়গায় শিফট করা মোড়াটা। তো আমরা বাড়িওয়ালাকে এগুলো জানাই। বাড়িওয়ালা বলে যে আসলে এগুলো আমরাও শুনি, বাট আমরা কখনো আমাদের ডিস্টার্ব করে না, মানে আমাদের কোনো ক্ষতি হয় না দেখে আমরা কাউকে কিছু করতেছি না এদের বিরুদ্ধে। তো আমার ফুপি, উনি বলে রাখা বলে উনি 5 ওয়াক্ত নামাজ পড়ে, খুব ভালো মানুষ। তো উনি আমাদের বাসায় বেড়াতে আসেন একদিন। তো অনেকদিন থাকেন। তো হঠাৎ আমি তখন স্কুলে পড়ি, তখন স্কুল থেকে এসে আম্মু আমাকে বলতেছে যে তোমার ফুপিকে পাওয়া যাচ্ছে না, দেখো তো কাদের রুমে গেছে। তো আমি ভাবলাম হয়তো বাড়ির মধ্যেই আছে, তো আমি একটু বাড়ি থেকে সবার রুমে একটু চেক করে আসি। তো কারোর রুমে পাইলাম না, তো আমি ছাদে গেলাম। ছাদে গিয়ে দেখি, বলে রাখা বলো রাসেল ভাই, মানে আমাদের ছাদে কোনো রেলিং ছিল না, রেলিং নাই। আর গাছটা অনেক বিশাল হওয়াতে মানে গাছের পাতা ছাদের থেকে ধরা যেত। তো ফুপিকে দেখলাম আমি ছাদের এক কিনারে আম গাছের দিকে তাকিয়ে বিড়বিড় করে যেন কিছু বলতেছে। আমি ভাবলাম হয়তো তসবিহ পড়তেছে বা কোনো সূরা এরকম কিছু হয়তো পড়তেছে। তো আমি বিষয়টা খেয়াল করে ফুপিকে ডাক দিলাম। ফুপি আমাকে হাতের ইশারা দিয়ে বললো যে আমি আসতেছি, এরকম কিছু টাইপে বুঝাইলো। তো আমি নিচে চলে গেলাম। তো আম্মুকে বলছি, আম্মু ফুপি আসতেছে, সমস্যা নেই, তুমি টেনশন করো না। তো ফুপিকে আসর নামাজের পর আমি ফুপির সাথে গল্প বলতেছিলাম। তো ফুপি আমাকে বলতেছে যে আমি ফুপিকে বলতেছি যে ফুপি তুমি তখন দেখলাম তুমি আম গাছের দিক থেকে কি যেন বিড়বিড় করে বলতেছো। তো ফুপি বলতেছে কই না তো, আর তুই কীভাবে বুঝে যে আমি বিড়বিড় করে বলতেছি। আমি বললাম না, আমার কেন জানি মনে হলো। না এমনি কিছু না। তো ফুপি চলে যাবে, রাত্রে ভাইয়া আসবে। তো দুপুরে খাওয়া দাওয়ার পর আমি ফুপির সাথে কথা বলতেছি, গল্প গুজব করতেছি। তো ফুপি আমাকে বলতেছে যে আচ্ছা তোকে একটা কথা বলি, তোকে আমি ওই দিনই বলতাম বাট তুই ভয় পাইতি, বাট কথাটা বলতে হচ্ছে তোদের সতর্ক থাকতে হবে এটা থেকে। আমি কই কী হয়েছে ক্লিয়ার করে বলো। পরে বলে যে গাছ তুই ওই দিন দেখছিলি যে আমি কথা বলতেছি, আসলে কথা বলতেছিলাম যে গাছটা আম গাছটা, ওইখানে 2টা জিন থাকে, একটা পুরুষ একটা মহিলা। তো পুরুষের দাড়ি নাকি অনেক লম্বা, আর মহিলার চুল ওই পুরুষের দাড়ির মতো লম্বা। ওই 2টা জিন ওই আম গাছে থাকতো, আর ওদের রাস্তা ছিল আমাদের ছাদ দিয়ে ওই লিচু বাগান পর্যন্ত। তো ওরা কোনো ডিস্টার্ব মানে তোদের কোনো ক্ষতি করবে না, তোরা ওদেরকে কোনো ক্ষতি করিস না। আর ওরা ক্ষতি করবে তখন যখন কিনা তোরা গাছটা কেটে ফেলবি। তো গাছটা কাটতে না বলিস, আমিও বলছি তুইও একটু বলিস গাছটাতে কখনো না কাটে। তো ফুপি বলে চলে যায়। তো আমিও বাড়িওয়ালাদের কাছে বলছি যে গাছটা কাটে না, এরকম কাহিনী ফুপি আমাকে বলছে। তো কারণবশত বাড়িওয়ালা বড় ছেলে গাছটা কেটে ফেলে, বলে যে আগে রেখে লাভ কি, আমও তো আসে না ভালো করে, এটা কেটে ফেলি। তো গাছটা কেটে ফেলার পর দেখা গেল যে কয়েক বছর পর ওনার বাবা মারা গেছে, বাড়িওয়ালার ছেলের বাবা মারা গেছে। তো এরপরে কয়েক বছর পর দেখা যায়, কিছুদিন পর দেখা যায় বাড়িওয়ালা মানে আমাদের বাসার নিচতলা একটা ভাড়াটিয়া, মানে সেটার সাথে কি গাছ কাটার কোনো সম্পর্ক আছে? কয়েক মানুষ তো যে কোনো সময় মারা যেতে পারে, বা কয়েক বছর পর মারা গেছে আপনি বলছেন, তো এর সাথে তো মানে গাছ কাটার কোনো সম্পর্ক মানে নেই। আমি জাস্ট ওই গাছ কাটার সম্পর্কে যদি বলছে ক্ষতি হবে, আমি মনে করতেছি এইটার জন্যই হয়তো। আচ্ছা, আপনি মনে না করছেন হতে পারে, সেটা। আচ্ছা আচ্ছা, ওকে। তারপর আমি ওই যে নিচে বাড়ির ভাড়াটিয়া থাকতো, তো উনি ওনার ছোট ছেলেকে নিয়ে ছাদে উঠছে কাপড় শুকাতে রোদ্রে। তো
তো উনি কাপড় শুকাইতে মানে ছড়াইতেছে, আর এমন সময় একটা আওয়াজ শুনলো, তো হুম। দেখলো যে ছাদের মধ্যে তার ছেলেটা নাই। আচ্ছা। পরে গিয়ে দেখে যে ছেলেটা নিচে পড়ে আছে। ভাগ্য ভালো যে নিচে বালু ছিল, বালুতে পড়ছে। তো উনি ছেলেটাকে অনেক মানে কান্না করছে, অনেক ভয় পাইছে, ছেলেটা অনেক ভয় পাইছে, ছেলেটা হাত পা ছিঁড়া যায়। তো সবাই বলে যে ছেলে বাচ্চাদের সাথে নাকি ফেরেস্তা থাকে, হয়তো ফেরেস্তারা ওকে সেভ করছে। তো উনি একটা কবিরাজের কাছে মানে হুজুরের কাছে যায়, হুজুর তাকে পানি দেয়, ঝাড়ফুঁক করে, আর বলে যে ওই ছাদ থেকে নাকি আরও 7 জন পড়বে। এখনও 2 জন নাকি 1 জন পড়ছে। তো তারপর আমাকে আর কোনো ঘটনা হয় নাই। তারপর হয়েছে যে আপনার বাড়িওয়ালা যে বড় ছেলে, তার ওয়াইফের সাথে একটু সম্পর্ক খারাপ, এবং ওই বাড়িতে অন্য ঝগড়া আর ভাইদের মধ্যে বিভক্ত আর হইতেছে। তো আমার কারণবশত বাড়িটা ছেড়ে দেই। তো এই ছিল ভাই ঘটনাটা। ওকে, থ্যাংক ইউ সো মাচ আপনার ঘটনার জন্য। আপনাকে আবার ধন্যবাদ। আমরা চলে যাব আমাদের প্রথম অতিথির কাছে এবং তার কাছে আরও একটা ঘটনা শুনবো। ইন দ্য মিন টাইম আমাকে অবশ্যই ঘটনা পাঠাতে ভুলবেন না। আমাকে যেটা ঘটনা পাঠাতে চান তাহলে আমাদের ইমেল অ্যাড্রেসটা একটু মনে রাখতে হবে। আমাদের ইমেল অ্যাড্রেস হচ্ছে bhutfm@radiofurti.fm, which is bhutfm@radiofort.fm। আপনার নাম, ঠিকানা এবং ফোন নাম্বার সহ আপনার জীবনে ঘটে যাওয়া বা আপনার জানা সেরা ঘটনা লিখে পাঠিয়ে দিন আমাদের কাছে। ঘটনার শুরুতে অবশ্যই উল্লেখ করুন যে ঘটনাটি আপনি স্টুডিওতে এসে শেয়ার করতে চান, নাকি আপনি চান আপনার ঘটনা আমরা পড়ে শোনাই। যারা দেশের বাইরে রয়েছেন তারা সরাসরি অডিও ক্লিপ পাঠাতে পারেন বা লিখেও পাঠাতে পারেন ঘটনাটি। আমাদের দুটো ফেসবুক পেজ রয়েছে, www.facebook.com/radio.furti and www.facebook.com/bhutfm.russell। এই দুটো পেজে গিয়ে আপনি লিখতে পারেন আপনার কথা এবং জানাতে পারেন কোন ঘটনা ভালো লাগছে, কোন ঘটনা ভালো লাগছে না, এবং কোন ঘটনাটি বেশি ভালো লাগছে, কোন ঘটনাটি কম ভালো লাগছে। আমাদের দুটো পেজ ছাড়াও রয়েছে আমাদের টুইটার, এবং চলে যান টুইটারে এবং russell_bhutfm খুঁজে বের করুন এবং সেখানে গিয়ে আপনি লিখতে পারেন। তো আমি যেটা করব সেটা হচ্ছে এখন সরাসরি আরও একটা ঘটনা চলে যাবো আমাদের প্রথম অতিথির কাছে। আপনার নামটা আরও একবার প্লিজ বলবেন, তারপর আপনি কোথা থেকে এসেছেন সেটা বলবেন, তারপর আপনার ঘটনায় যাব। আসসালামু আলাইকুম, আমি নিয়াজ, মিরপুর থেকে এসেছি। তো আমার এবারের ঘটনাটা আমি একজনের কাছ থেকে মানে দুইজনের কাছ থেকে আমার শোনা, এবং আমি এই ঘটনা শোনার পর আমি এই ঘটনাটা মানে সত্যি কিনা সেটার জন্য মানে ওখানে যে হুজুর জি। মানে উনি অনেক দিন ধরে ছিল, ওনার সাথে আমি কথা বলছি। উনি বলেছে যে এটা এই ঘটনাটা ঘটেছে। তো ঘটনাটা হলো 2001 কি 2003 দিকে। আপনার ঘটনাটা ঘটে মিরপুরে ওখানে এক কলোনিতে। তো ঘটনার সময়টা ছিল হলো কি আপনার তখন কুরবানির সময়টা। তো তখন মানুষজন আর কি ঈদের 3-4 দিন আগে ওখানে আর কি কলোনির মাঠে গরু রাখে। তো ওখানে গরু রাখে এখন সেখানে আর কি আপনার মানে একজন লোক মানে ওই জায়গার একজন কলোনির একজন বাসিন্দা, উনি মানে অলমোস্ট 3 দিন আগে গরু নিয়ে আসে, এবং গরু নিয়ে এসে উনি আর কি ওখানে খুঁটিতে বেঁধে রাখে আর কি, ওখানে মাঠে খুঁটিতে। জি। তো ওখানে খুঁটিতে রাখাকালে মানে আপনার আরও অনেকে আর কি পরে গরু নিয়ে আসেন, এবং এইখানে গরু নিয়ে আসার পিছনে এখানে ঘটনা যেটা ছিল যে আপনার মানে গরুর ক্ষেত্রে একটা জিনিস একটু অ্যাবনর্মাল ছিল, যেটা হলো যে যখন ওই লোকটা গরু নিয়ে আসে, গরুটা ছিল অনেক বড় সড়ো কালো গরু। তো সেই গরুটা আর কি অলমোস্ট আর কি ওই লোক ওনার পিছে হাঁটতে হাঁটতে আসছে, এবং জিনিসটা এমন যে উনি যেদিকে মন নিছে কোনো দড়িতে টানা, ওনার পিছে হাঁটতে হাঁটতে আসছে টোটাল। তো এখানে আসার পর আর কি ঘটনা যেখান থেকে শুরু হয় যেটা হলো যে আপনার সেই দিন রাত থেকে আর কি আপনার ওই এলাকাতে আপনার মানে রাতের বেলা আর কি সবাই গরু এরকম রেখে যেত, সবাই আর কি এমনি কলোনির সামনে বাঁধা রাতে মাঠে গরু রেখে যেত, এবং পরদিন উঠে দেখতো যে একটা কি দুটা করে গরু নেই। তো এভাবে ঈদের আর কি 3 দিন আগে ঘটনা ঘটে, 2 দিন আগে ঘটনা ঘটে। তো এরকম গরু মানে হারায় যাচ্ছে। এখন দুই পাশে কলোনির দুই পাশে দুটো গেট, এই দুই গেট বাদ দিয়ে অন্য কোনো জায়গা দিয়ে গরু নিয়ে যাওয়ার কথা না, এবং দুই পাশে গার্ড ছিল, এবং তারা বলছে যে এখানে এই সময় মানে সারা রাত মানে কখনো এখান থেকে গরু নেয় নাই কেউ, গরু আসেও নেয়, গরু ঢুকেও নেয় রাতে তখন সেটা। তো সেই কারণে মানে ওনারা এখানে ভেরিফিকেশন দেয়, এবং ঈদের দিন আগের রাতে তো কলোনির লোকজন যখন দেখতেছে গরু আর কি এরকম হারায় যাচ্ছে, তো তারা বলতেছে যে এখানে যে গার্ড আছে গার্ডকে একটু বলি রাতে সারা রাত পাহারা দেখ, দেন এখানে হুজুর যে আছে ওনাকে একটু বলে রাখি। তো মানে ওই মাঠটা ছিল এক্স্যাক্টলি মসজিদের সামনে। তো ওখানে ওই কলোনি এখানে মানে যে গার্ড এবং হুজুর মানে রাতে এরকম আর কি সজাগ থাকে। তো অলমোস্ট তারা রাতের বেলা মানে অলমোস্ট তারা 1:30 কি 2টার দিকে তারা যেটা দেখে যে মানে এখানে যে কলোনি একদম মানে একটা গরু বাঁধা ছিল, যেটা কালো গরু বাঁধা, ওটা হুট করে আর কি মানে নর্মাল দাঁড়ায় গেছে। গরুটা এমনি 4 পায়ে ছিল, দাঁড়ায় গেছে 2 পায়ে, এবং সে আস্তে আস্তে এমন একটা আকৃতি নিছে মানে খুবই বড়, এবং সে
পাশে মানে একটু এদিকে এসে আশেপাশে যে একটা গরু ছিল সেই গরুটার গায়ে জাস্ট ঝাঁপড়ে পড়ছে এবং গরুটার আর কি মানে জাস্ট গরুটাকে আর কি মানে খেয়ে ফেলছেও বলা যায়, আবার ইয়া করবে না, গরুটার মানে জাস্ট ওই জায়গা থেকে নাই। তো এরকম হয়েছে। তো ওরা এই জিনিসটা দেখে, এই জিনিসটা দেখার পর তারা রাতে তখন কিছু কারণে ফজর আযানটা দেয়। তো তারা যেখানে ওখানে যে হুজুর ছিল মূলত যে বড় হুজুর, ওনাকে আর কি ডেকে নিয়ে আসে। তো উনি যেটা বলে যে ওই গরুকে মসজিদের ভিতর আর কি যেখানে ওই এরিয়াতে নিয়ে আসতে। তো ওই গরুকে যখন মসজিদে এখানে গেটে আর কি মানে সামনে ওঠার মতো জায়গা ছিল, সেই গেটে যখন ঢোকানো ট্রাই করা হয় ওই গরু ঢুকতে চায় না, ওকে টেনে হিস্টে কোনোভাবে ঢোকানো যায় না। তো পরে যে বড় হুজুর যিনি ছিল উনি গিয়ে ওই গরুর মুখের সামনে গিয়ে কিছু একটা আর কি ধরে। তো গরুটা জাস্ট তখন টান দেয়, গরু তার পিছে পিছে চলে আসে। এখানে চলে আসার পর মানে ওই গরুটাকে জাস্ট মানে ধরে বলতেছে যে তুই তার অবয়ব নে, মানে এরকম বলতেছে কিছু একটা। তো গরুটা যেটা হয় যে আপনার তখন একটা অবয়ব নেওয়া শুরু করে, গরুটা জাস্ট আকৃতি চেঞ্জ এবং সে একটা মানুষের মতো অবয়ব নেয়। তো সে অবয়ব নেওয়ার পর তাকে বলা হয় যে তুই কেন আসছিস এরকম, সে কিচ্ছু বলে না, তাকে মানে কোনো কিছু বলা হয় না। তো শেষ পর্যন্ত তাকে ফোর্স করে আপনার বোতলে বন্দি করা হয়। তো বোতলে বন্দি করে এখন তাকে মানে কোথায় কি করবে, তখন তারা যেটা ঠিক করে যে ওই মসজিদেরই এরিয়ার একটা জায়গায়, মানে এখানে এখনও কেউ বলতে পারে না কোন জায়গাতে, সেই এরিয়াতে অনেক মাটির নিচে সেই বোতলে মানে ভরে সেই মাটির নিচে এখানে মাটি চাপা দিয়ে দেওয়া হয়, এখনও স্টিল আর কি আছে। এখন ওই এলাকার লোকজন কম বেশি সবাই এই ঘটনাটা জানে। ওকে, সো থ্যাংক ইউ, এটাই ছিল আমার ঘটনা। থ্যাংক ইউ সো মাচ, আপনার ঘটনার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। এবং আমরা চলে যাব এখন রেডিও ফুর্তির পেজে, এবং রেডিও ফুর্তির পেজে আপনারা যারা লিখছেন মানে ফেসবুক পেজে আর কি, সেখান থেকে কিছু পড়ে শোনাবো। এবং আশা করছি যে এইখানে অনেকেই আছেন, হ্যাঁ অনেকেই আছেন দেখতে পাচ্ছি। এবং আমি দেখছি যারা লিখছেন তাদের মধ্যে আছেন MN নিশাদ রহমান, তিনি লিখেছেন যে হ্যালো রাসেল ভাই, অনেক ভয় পেয়েছি, শুনছি জামালপুর থেকে। মুস্তাফিজুর রহমান আমাদের সাথে আছেন এবং আজকে প্রথম তিনি কমেন্ট করলেন, না তিনি লিখেছেন হচ্ছে আমি রাখাল চট্টগ্রাম থেকে শুনছি। মুন্না মাহমুদ আমাদের সাথে আছেন এবং তিনি বলছেন নিয়মিত ভূত এফএম শুনি, আজ প্রথম কমেন্ট করলাম ঢাকা সাভার থেকে। এমডি মেহেদি হাসান সানি, ইমেলটা বেস্ট ছিল সেটা তিনি জানিয়েছেন। সাকিবুর রহমান আছেন আমাদের সাথে, চিটাগং থেকে শুনছেন তিনি। শাহাদাত ইসলাম আমাদের সাথে আছেন এবং আমাদের সাথে আছেন ইরফানুল ইসলাম ইফাত আমাদের সাথে আছেন দেখতে পাচ্ছি। এমডি ইমরান নাজি, এমডি ওয়ালিদ আমাদের সাথে আছেন। আচ্ছা, এছাড়াও আছেন দেখতে পাচ্ছি এমডি মিরাজুল ইসলাম সোহান, সাদিয়া খন্দকার আমাদের সাথে আছেন। সুফল রাজ আছেন আমাদের সঙ্গে আছেন এমডি রাকিব হুসাইন, সারওয়ার হুসাইন আমাদের সাথে আছেন শরাফত রহমান, আছেন হারিস জে। এছাড়াও এমডি আবদুল্লাহ বরিশাল থেকে আমাদের সাথে আছেন আদ্রিতা আফরিন এবং আমাদের সাথে আছেন দেখতে পাচ্ছি মিঠু চাই। এছাড়াও আছেন আমাদের সাথে দেখতে পাচ্ছি আইনুল হক আছেন আমাদের সাথে দেখতে পাচ্ছি হিমাল, আচ্ছা আমাদের সাথে প্রিন্স। এছাড়াও আমাদের সাথে আছেন দেখতে পাচ্ছি মশিউর রহমান অভি আছেন আমাদের সাথে দেখতে পাচ্ছি, মুস্তাফিজুর রহমান শাওন আমাদের সাথে আছেন দেখতে পাচ্ছি এছাড়াও রবিউল আওয়াল সৌরভ। এছাড়া আমাদের সাথে আছেন দেখতে পাচ্ছি কুমার গৌরাঙ্গ রয়। এছাড়াও আছেন আমাদের সাথে শাহাদাত ইসলাম সহ আরও অনেকে। এবং শাহাদাত ইসলাম বলেছেন যে দ্বিতীয় অতিথির ঘটনাটা তার কাছে ভালো লাগেনি এবং তিনি খুব সারপ্রাইজড এটার জন্য। আচ্ছা ওকে, আমাদের সাথে আছেন আরও অনেকেই এবং আমি দেখতে পাচ্ছি যে এইখানে যারা লিখছেন ভূত এফএমের পেজে তাদেরটাতেও আসবো। তার আগে একটু দেখি যারা টুইটারে আছেন আমাদের সাথে। সাব্বির হাসান আমাদের সাথে আছেন, ময়মনসিংহ থেকে শুনছেন তিনি। আবিদ আহমেদ ফারহান আমাদের সাথে আছেন। এছাড়াও আছেন আমাদের সাথে দেখতে পাচ্ছি SR রাজ, দুর্জয় রয় আমাদের সাথে আছেন রূপম সরকার, অভিমানী সোহান আমাদের সাথে আছেন এছাড়াও আমাদের সাথে আছেন দেখতে পাচ্ছি জুলকার নাইন আছেন আমাদের সাথে, তাহসিন তাহমিদ। এছাড়াও সামিহা আমাদের সাথে আছেন দেখতে পাচ্ছি তানজির ইসলাম ইমন, রিফাদুল ইসলাম আমাদের সাথে আছেন দেখতে পাচ্ছি। এছাড়াও মিনহাজুল ইসলাম মামুন আছেন আমাদের সাথে, সহজ আহমেদ, আখলাক আহমেদ আমাদের সাথে আছেন। এছাড়াও আছেন আমাদের সাথে কাইসার এম জুয়েল সহ আরও অনেকে। থ্যাংক ইউ ভেরি মাচ যারা আমাদের সঙ্গে আছেন। এবং আমার মনে হয় যে আমাদের আরও একটা বিরতি নেওয়ার সময় হয়ে গেছে এবং বিরতি নেওয়ার পরে আবারও ফিরে আসছে আপনাদের কাছে। সেই পর্যন্ত আমাদের সঙ্গেই থাকুন। স্টে টিউনড রেডিও ফুর্তি এফএম অ্যান্ড ডু ফুর্তি। ভূত এফএম, the night comes alive. বিশ্বাস করা না করাটা আপনার ব্যাপার।
ওয়েলকাম ব্যাক। ইয়েস, ইউ আর লিসনিং টু রেডিও ফুড থিয়েটার এফএম। আমি রাসেল আছি সাথে, এবং এই মুহূর্তে আমাদের সাথে আছে নতুন অতিথি। আপনার নামটা একটু প্লিজ বলবেন, এবং তারপরে আপনি কোথা থেকে এসেছেন সেটা একটু বলবেন, তারপর আপনার ঘটনায় যাব। জি আসসালামু আলাইকুম। জি আসসালামু জি বলেন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আমি আরমান হোসেন, জি আসছি ধানমন্ডি থেকে। জি তো আমি আজকে যে ঘটনাটা শেয়ার করব সেটা হচ্ছে তার ঠিকানা বা সম্পর্কে আমি না যাই, জি। এটা আমি না বলি। তো আমি সরাসরি ঘটনায় চলে যাচ্ছি। জি প্লিজ। তো ঘটনাটা শুরু হয় আমাদের সাথে এই আগস্ট মাস থেকে। তো তার মানে যার ঘটনাটা, তার ছদ্মনাম আমি তৃষা দিচ্ছি। জি তো তৃষার হঠাৎ করে মানে সাডেনলি অসুস্থ হয়ে পড়ে। তো তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতালে ডাক্তার বলে যে অ্যাপেন্ডিসাইডের অপারেশন করতে হবে। তো দেন অপারেশন করার পরে 4 দিন পরে তাকে বাসায় নিয়ে আসা হয়। বাসায় নিয়ে আসার পরেই আসলে মেইন সমস্যাগুলো শুরু হয়। মেইন সমস্যাগুলোর মধ্যে প্রথম দেখা যায় যে সে নিজের সাথে নিজেই কথা বলা স্টার্ট করতো। লাইক নিজে কথা বলতে, একা থাকা পছন্দ করতো। তো আস্তে আস্তে এই ব্যাপারগুলো আসলে একটু বাড়তি দিক নেয় আর কি। যেমন দেখা যেত আস্তে আস্তে তার হাত পা বাঁকা হয়ে যেত, বা হাত পা আকস্মিকভাবে বাঁকা হয়ে যেত, যেটা আসলে নর্মাল না। তো এইটা তার বাবা মারা খুব ভালোভাবে খেয়াল করে। তারা 2-1 বার ডাক্তারের পরামর্শ নেয়। ডাক্তার বলে যে ওর অপারেশনের কারণে শরীর দুর্বল, তো আস্তে আস্তে এটা ঠিক হয়ে যাবে। তারা স্যালাইন দিয়ে রাখে বা যে কোনো একটা সলিউশন দেয় নর্মাল। তো তারপরেও এটা আসলে নেক্সটে ঠিক হয় না। এটা আসলে আরও গভীর আকার ধারণ করে। যেমন ও নিজে চুল নিজে টানাটানি করতো, হাত বাঁকা করে ফেলতো, নিজের গলা নিজে চাপ দিয়ে ধরতো। তো এইসব কাহিনীর পরে আসলে ওর ফ্যামিলি ডিসিশন নেয় যে ওরা ভালো একজন হুজুর বা কারো পরামর্শ নেয়। তো বিভিন্ন জায়গা থেকে 3-4 জন হুজুরকে আনা হয়। তো তারা যখন তৃষাদের বাড়িতে আসে, তৃষাদের বাড়িতে আসার পরে আসলে ওরা হুজুরা বাড়িতে ঢুকার সাথে সাথে তৃষার রিয়েকশনটা থাকে যে আপনারা কেন আসছেন, আপনারা এসে কোনো লাভ হবে না, এই মেয়ে আমাদের অনেক বড় ক্ষতি করে ফেলেছে। মানে লাইক এই কথাগুলো আসছে সরাসরি তৃষার মুখ থেকে। তার ভিতরে কোনো কিছু ইন হয়ে যায়, এই জন্য হয়তো বা এরকম কথাবার্তা আসে। তো হুজুর বলতেছে যে আচ্ছা আমরা বসে কথা বলি, দেন দেখা যাবে। তো তারা একটা বাড়ির মাঝখানে একটা আসনে বসার পরে হুজুর তৃষাকে সালাম দেয় যে সমস্যা কি, আপনি কেন আসছেন, এই মেয়ের ভিতরে কেন আসছেন। তো তখন তৃষার মুখ থেকেই আসলে কথাটা বের হয় যে এই মেয়ে আমাদের অনেক বড় ক্ষতি করে ফেলেছে। 3 বছর আগে এই মেয়ে একটা জায়গাতে আমার ফ্যামিলির এক মেম্বারকে মেরে ফেলেছে। তো তখন হুজুর আসলে কিউরিয়াস মাইন্ড থেকে জিজ্ঞেস করলো যে আসলে ব্যাপারটা আমাকে খুলে বলেন, আমি আসলে ব্যাপারটা না জানলে তো এটা সলিউশন করতে পারবো না। তো তারপর হুজুর অনেক চেষ্টা করে আসলে ব্যাপারটা বের করে। তখন তৃষার মুখ থেকে তৃষাই বলতে থাকে যে আসলে ব্যাপারটা হয়েছে 3 বছর আগে তার এক ফ্যামিলি মেম্বারের বিয়ের সময়। তো তারা বরযাত্রী হিসেবে যাচ্ছিল। যাওয়ার সময় যে কোনো কারণেই রাস্তায় গাড়ি আটকানো হয়, আটকে তাদেরকে একটা সেফ জোনে রাখা হয়। তো ওই এলাকাটা ছিল একেবারে নির্জন। বলতে গেলে ওই এলাকায় কিছু হিন্দু বাড়ি আছে একটু দূরে লাইক 1/2 কিলোমিটার দূরে হিন্দু বাড়ি, আর মাঝখান দিয়ে শুধু বাগান। তো একপাশে দাঁড়ানো অবস্থায় তখন এরকম কোনো কিছু ফিলই হয় নাই যে এরকম কোনো কিছু হয়েছে। তখন নাকি ওই যারা তৃষার সাথে আছে তাদের কোনো এক ফ্যামিলি মেম্বারকে তৃষা গলার মধ্যে পা দিয়ে দাঁড়িয়েছিল। তো তারা অনেক চেষ্টা করার পরেও তৃষার হাত থেকে আসলে ওই তাদের ফ্যামিলি মেম্বারকে ছাড়িয়ে আনতে পারেনি।
তো তারা তখন থেকেই তৃষার সাথে সাথে আসে। তৃষা তখন অনেক ছোট ছিল, আর দেখতেও তেমন সুন্দর ছিল না বা লুক্রেটিভ ছিল না। তো তারা এটা নিয়ে অপেক্ষা করে আসলে তৃষা কখন একটু লুক্রেটিভ হবে বা তাকে তার ক্ষতি করা পসিবল হবে। তো তারা সুযোগটা পেয়েছে অপারেশনের পর থেকেই, মানে অপারেশনের পরে যখন তার শরীরটা দুর্বল হয়ে যায় তখন থেকে আসলে তাদের অত্যাচারটা শুরু হয়। তো হুজুর অনেক ইয়ের পরে কোনো সলিউশনে আসতে পারছিল না। পরে হুজুর করে কি, একটা সার্কেল আঁকে, মাটির মধ্যে একটা সার্কেল আঁকার পরে ওখানে একটা বাঁশের লাঠি দিয়ে আসলে দোয়া পড়া হয় আর ফু দেওয়া হয়, আর ওই সার্কেলের মধ্যে আঘাত করতে থাকে। তো সার্কেলের মধ্যে আঘাত করতে থাকলে নর্মালি তৃষার কিছু হওয়ার কথা না। তো বাট তৃষার শরীরে কিছু কিছু জায়গায় দাগ পড়ে যাচ্ছিল, লাইক অনেক জোরে কাউকে আঘাত করলে যেরকম একটা দাগ পড়ে যায় শরীরে, ব্যাপারটা ওরকম আর কি, ওরকম দাগ পড়ে যাচ্ছিল। তো তারপরেও হঠাৎ মানে তৃষা বলছিল যে এইগুলা করে কোনো লাভ হবে না, আমরা আসলে মেয়েটাকে কখনোই ছাড়বো না, আমরা 3 বছর ওর পিছনে ছিলাম, আমরা ওর জীবন নিয়েই মুক্ত হব। তো হুজুর অনেক দোয়া দুরুজ পড়ার পরে বাড়ি বন্ধ করা হয় কয়েকটা ওয়েতে, কিন্তু তারপরেও এই সমস্যাগুলো আসলে থেকে যায়, ঠিক আছে। তারপরে আমাদের বাড়ির মানে জিসাদের বাড়ির পাশে এক মাদ্রাসা আছে, ওই মাদ্রাসার এক হুজুরকে আনা হয়। ওই হুজুর পরে আসার পরে আবার ব্যাপারটা আবার টোটাল শিওর হওয়ার পরে বলে যে কি হলে আপনারা এই মেয়েকে ছাড়বেন। তো তাদের একটাই কথা যে আমরা কোনোভাবেই তাকে ছাড়া হবে না, আমরা এই মেয়ের জীবন নিয়েই তবেই মুক্ত হব। তো তারপরে ওই হুজুর আসলে অনেক দোয়া দুরুজ পড়ার পরে মোনার ভিতর থেকে তৃষার ভিতর থেকে আসলে ওগুলোকে বোতলবন্দি করা হয়, বোতলবন্দি করার পরে মাটিতে পুঁতে ফেলা হয়। এখন নর্মালি একটু ব্যাপারটা নর্মাল আছে, এখন একটু সমস্যা কম হচ্ছে, বাট মাঝে মাঝেও একটু সমস্যা হয় আর কি। এই ছিল আমার ঘটনা। ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ আপনার ঘটনার জন্য, আপনাকে অনেক ধন্যবাদ। আমি অনেক দিন আগের একটা স্টোরি পেলাম খুঁজতে, আমি জানি না যে স্টোরিটা পড়েছি কিনা, কিন্তু আমি যদি পড়ে থাকি তাহলে আমার কেন যেন মনে হচ্ছে যেটা আমি পড়িনি। যদি মিস করে ফেলি তাহলে তো মানে বিরাট মিস, সো আমি বরং এটা পড়েই ফেলি। আর আজকে আমাদের হাতে যেহেতু আর একজন মাত্র গেস্ট আছে, সুতরাং সময়ও আছে, আমি একটু পড়ে ফেলি। তো লিখছেন, আসসালামু আলাইকুম রাসেল ভাই, আশা করি ভালো আছেন। আমি রাজশাহী থেকে নাহিদ আফরান, একজন স্টুডেন্ট, তাই সঙ্গত কারণেই রাজশাহী থেকে স্টুডিওতে গিয়ে শেয়ার করা আমার পক্ষে সম্ভব না। এবং তিনি তারপরে লিখছেন যে যদি ঘটনা ভালো লাগে তো পড়ে শোনানোর অনুরোধ রইল। ঘটনাটি এখন থেকে 2 বছর আগে আমার নিজের জীবনে ঘটে যাওয়া মর্মান্তিক একটি ঘটনা। শুরুতেই বলে রাখি, আমি ছোটবেলা থেকেই এসব অলৌকিক বিষয় নিয়ে ইন্টারেস্টেড এবং অলৌকিক ব্যাপার নিয়ে ইন্টারেস্টেড, তাই সময় পেলেই আমি আমার বন্ধুরা মিলে ঘুরতে চলে যাই সেই সব জায়গাগুলোতে, যে জায়গাগুলো এলাকায় অনেক রহস্যময় ঘটনার প্রচলন আছে। ঘটনাটি যে সময় হবে, আমি তখন 10ম শ্রেণীতে পড়াশোনা করছি, আমার আর 3 মাস পরে ফাইনাল এক্সাম। এমন সময় আমি আমার বাসা থেকে ততটা বের হই না। আমার গ্রামটা রাজশাহী জেলার বাগমারা থানায়। আমাদের গ্রামের প্রবেশপথেই অনেক বড় একটা জঙ্গল পড়ে। ওই জঙ্গলটি স্থানীয় ভাষায় কালীতলা নামে পরিচিত। এই জঙ্গল নিয়ে অনেক অলৌকিক ঘটনা আছে, পরে সময় পেলে আবার আপনার কাছে পাঠাবো। এখন মূল ঘটনায় আসি। দিনটি ছিল সোমবার। সেদিন আমার চাচাতো ভাইয়ের কাজিনের বিয়ে, তাই আমি এবং আমার 3 চাচাতো ভাই রকি, গোলাম এবং শাকিল বিয়ে বাড়িতে গেলাম। সেখান থেকে ফিরতে আমাদের মোটামুটি অনেক রাত হয়ে গেল। আমরা 4 জন হাঁটতে হাঁটতে একদম গ্রামের সামনের ওই জঙ্গলটির কাছে চলে গেছিলাম। একটু ভয় লাগছিল। প্রথমে ভাবলাম আব্বুকে ফোন দিয়ে আসতে বলি, কিন্তু আমার চাচাতো ভাই বলল, আমরা তো 4 জন, চল, ভয় নেই। আমি একমত হলাম। তারপর আমরা 4 জন জঙ্গলের মধ্যে দিয়ে হাঁটতে শুরু করলাম। আমরা তখন জঙ্গলের মাঝখানে চলে এসেছি। প্রায় ঘড়িতে বাজে 12টা 40। বলে রাখি, জঙ্গলটার মাঝখানে একটা
চায়ের স্টল আছে যেটা সন্ধ্যার পরপরই বন্ধ করে দেওয়া হয়, কিন্তু আমরা সবাই অবাক হয়ে দেখলাম সেদিন এত রাত পর্যন্ত ওই চায়ের স্টলটি খোলা আছে। সেখানে 15 থেকে 20 জন লোক নিশ্চুপভাবে বসে আছে। অন্ধকারে দোকানে জ্বলে থাকা হালকা আলোতে বোঝা যাচ্ছে সবাই এক দৃষ্টিতে আমাদের দিকে তাকিয়ে আছে, এবং তাদের পরনে লম্বা লম্বা কাপড়। কেউ কোনো কথা বলছে না। আমরা প্রথমে ততটা গুরুত্ব দিলাম না। আমরা যখন দোকানটা অতিক্রম করে চলে গেলাম, ঠিক তখন আমার চাচাতো ভাই গোলাম তার স্যান্ডেলটা ছিঁড়ে যায় এবং সে পেছন দিকে তাকায়, তো দেখে যে ওই দোকানে কেউ নেই, সম্পূর্ণ দোকান ফাঁকা। ব্যাপারটা আমরা আন্দাজ করতে পেরে সবাই দৌড় লাগালাম। এই ঘটনাতে আমার কিছু না হলেও আমার চাচাতো ভাইয়ের পরের দিন থেকেই প্রচণ্ড জ্বর আসে। প্রায় 1 মাস ধরে ও অসুস্থ থাকে। ঘটনাটি এখানে শেষ হলে পারত, কিন্তু এর চাইতেও খারাপ কিছু আমার সাথে হতে যাচ্ছিল, তা আমি কখনো ভাবিনি। এর মধ্যে এসএসসি ফাইনাল এক্সাম হয়ে যায়। আমার রেজাল্ট মোটামুটি ভালো হয়, তাই আমি আমাদের গ্রাম থেকে বেশ দূরেই একটা সরকারি কলেজে ভর্তি হই। কলেজটি দূরে হওয়ায় আমার বন্ধুরা মিলে সিদ্ধান্ত নিলাম মেসে থাকব। যেই ভাবা সেই কাজ। এপ্রিলের 12 তারিখে আমরা মেসে শিফট হই। বলে রাখি, আমাদের মেসটি ছিল 2 তলা একটা ছোট্ট ফ্ল্যাট, যেখানে মোট 4টি রুম ছিল। নিচের 2টি রুমের একটিতে আমি আর আমার বন্ধু এবং অন্য একটি রুমে ব্যাংকের এক ম্যানেজার থাকত। আর ওপরের 2 রুমে আমাদের কলেজের 2জন টিচার থাকত। আর প্রতি রাতে বাসার মেইন গেট লক করে দেওয়া হতো, এতে কেউ ভেতরের থেকে বাইরে বা বাইরে থেকে ভেতরে যাতায়াত করতে পারত না। প্রথম প্রায় 1 মাস কোনো সমস্যা হয়নি। তারপর ধীরে ধীরে সমস্যা উকি দিতে থাকে। আমার বন্ধু রাতে একটু তাড়াতাড়ি ঘুমিয়ে যায় আর আমি বেশি রাত করে ঘুমাই। যেদিন থেকে আমি বিষয়টি আন্দাজ করি সেদিন ছিল বৃহস্পতিবার রাত। তখন আনুমানিক 2টা, বরাবরের মতো আমার বন্ধু ঘুমিয়ে গেছে আর আমি মোবাইলে একটা মুভি দেখছিলাম। এমন সময় দরজায় হঠাৎ নক করার সাউন্ড শুনতে পাই। আমি কোনো কিছু না ভেবে দরজা খুলতেই দেখি ওপাশে কেউ নেই। আমি মনের ভুল ভেবে দরজা লক করে শুয়ে পড়ি। ঠিক সেই মুহূর্তে দরজায় আবার নক। আমি আবারও দরজা খুলে দিই, বাট কাউকে দেখি না। এবার একটু ভয় পেয়ে যাই। আমি দরজাটা লক করে শুতে যাব, ঠিক সেই মুহূর্তে অনেক জোরে জোরে নক করার শব্দ, প্রচণ্ড জোরে জোরে আমার নাম ধরে কেউ ডাকতে থাকে। আমি আমার বন্ধুদের ঘুম থেকে জাগাই আর ঠিক সেই মুহূর্তে শব্দ আসা বন্ধ হয়ে যায়। এভাবে প্রত্যেক রাত ঠিক 1টার পর ঘটনা আমার সাথে প্রতিনিয়ত ঘটতে থাকে। কখনো কখনো কান্নার আওয়াজ, অনেক জোরে হাসির শব্দ আমি প্রতিনিয়ত শুনতে থাকি। রাতে মনে হতো আমাদের ছাদে অনেকজন লোক ফুটবল খেলছে। অনেক জোরে জোরে আওয়াজ পেতাম আমি। অথচ আমাদের ওপরের তলায় থাকা আমাদের কলেজ টিচারকে ব্যাপারটা জানালে তিনি বলেন এমন সাউন্ড তিনি কখনো পাননি। এসব ঘটনা আমার বন্ধু প্রথমে অবিশ্বাস করলেও পরে ঘটনা বিশ্বাস করতে বাধ্য হয়। এই বিষয় নিত্য নতুন হওয়ার কারণে আমি অতটা ভয় পেতাম না, কিন্তু তার পরের ঘটনাগুলো মনে পড়লে আমার গা শিউরে ওঠে। সেদিন ছিল 26 জুন 2017 সোমবার। আমার বন্ধুটি একটি প্রয়োজনীয় কাজে বাড়িতে চলে যায়। বন্ধুকে এগিয়ে দিয়ে বাসা থেকে ফিরতে ফিরতে আমার একটু রাত হয়ে যায়। আমি একটু ক্লান্ত আর রুমে একা থাকায় রাত 10টার মধ্যে ঘুমিয়ে পড়ি। সচরাচর তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ার অভ্যাস না থাকায় অনেক রাতে আমার খুব পিপাসা পায়। আমি পানি খাওয়ার জন্য খাট থেকে পা ফ্লোরে রাখলাম। আমার মনে হলো ভেজা জায়গায় পা রেখেছি, কিন্তু রুম ভেজা হবে কেন? হয়তো পানি ঢেলে পড়েছে। এসব ভাবতে ভাবতে আমি যখন রুমের লাইট অন করলাম, তখন আমি যা দেখলাম তা কখনোই কল্পনা করতে পারিনি। আমি দেখলাম আমার বন্ধু তার বিছানায় শুয়ে আছে। ওর গলা থেকে মাথা সম্পূর্ণ আলাদা, দেহটা ছটফট করছে, হাত দুটো অর্ধেক কাটা, সম্পূর্ণ রুম রক্তে ভেজা। রক্ত দেখে মনে হচ্ছিল একদম তাজা রক্ত, গলা থেকে ফিনকি দিয়ে রক্ত বের হয়ে আসছে। আর মাথাটি বড় বড় চোখে আমার দিকে তাকিয়ে চিৎকার করে আছে। আমি তখন কি করব বুঝতে পারছিলাম না। আমি জোরে দৌড় লাগালাম। আমি আমার রুম দরজা খুলি, কিন্তু জানি না কেমন করে আমি রাস্তায় চলে আসলাম। অনেক জোরে দৌড়াচ্ছি, চারিদিকে প্রচণ্ড অন্ধকার। আমি দৌড়াচ্ছি আর ওই ভয়ঙ্কর হাসিটা শুনতে পাচ্ছি, এবং আমি দৌড়াতে দৌড়াতে একসময় জ্ঞান হারিয়ে ফেললাম। তারপর আর কিছু জানি না। আমি যখন জ্ঞান ফিরে পেলাম তখন দেখি আমার বাড়িতে আমি নাকি মেসের ছাদে অজ্ঞান অবস্থায় পড়েছিলাম। আমার সাথে ঘটে যাওয়া বিস্তারিত ঘটনা আমি সবাইকে বলি। আরেকটা অবাক করা বিষয় হচ্ছে, ছাদে অজ্ঞান হয়েছিলাম, আমার রুম কিন্তু লক করা ছিল। তারপর এক হুজুর এসে
মানে হুজুরের সাথে তারপরে তার এই সমস্যার সমাধান হয়। বাকিটা আর পড়লাম না, হয়তো এর আগেও পড়েছি। সুতরাং যাই হোক, আমরা যেটা করব সেটা হচ্ছে আমাদের পরবর্তী অতিথির কাছে চলে যাব, তারপরে আপনাদের যে সমস্ত ঘটনা আপনারা যা কিছু আপনারা আমাদের ফেসবুক পেজে এবং টুইটারে শেয়ার করছেন সেগুলো পড়ব। চলে যাচ্ছি আমাদের পরবর্তী অতিথির কাছে। আপনার নামটা প্লিজ একটু বলবেন, কোথা থেকে এসেছেন সেটা বলবেন, তারপরে আপনার ঘটনায় যাব। চলুন। আমার নাম সাদমান সাকিব দীপ্ত, জি। আমি আসছি মিরপুর থেকে। জি, আপনার ঘটনাটা শুনুন। এক্স্যাক্টলি হচ্ছে আমার আর আমার বন্ধু সৌরভের সাথে। জি। আমরা হচ্ছে কবুতর পালতাম, আমি বেশ অনেকগুলো কবুতর পেলে আমার বন্ধুর সাথে পালা শুরু করি আর কি। তো সাডেন মানে 1-2 মাস যাওয়ার পরে আমার বন্ধু আমাকে বলতেছে যে বন্ধু খালি দেখতেছি কবুতর মরে যাচ্ছে। তো আমি মনে করছি যে এটা সিজনাল কোনো প্রবলেম বা কোনো না কোনো একটা ইস্যু। তো যেই থ্রুতে আমি ওকে বলছি যে এই সিজনে এই সমস্যাটা হতে পারে, মানে আমি ব্লাইন্ডলি না দেখেই বলছি এই ওষুধগুলো খাওয়াই দেয়, জাস্ট এগুলোতে কাজ হয়ে যাবে। জি। কিন্তু 1 সপ্তাহ পরেও বলতেছে বন্ধু আমার কবুতর স্টিল মিসিং। তা আমি করলাম কি, আচ্ছা চল তোর সাথে আমি যাবো না পরের দিন। সেদিন আর যাইনি, পরের দিন আমি গেলাম, যে জাস্ট ছাদে থেকে যে খালি কবুতর মরতেছে, বাট 5তলা ছাদের উপর তো মানে কোনো ওয়েই নেই, কারণ ঘর করা, একটা রুমের মতন করে ঘর করা, এটার ভিতরে না কাক ঢুকতে পারবে না চিল, কোনো ওয়েই নেই যে একটা কিছু কবুতরগুলোকে নিয়ে যাবে। তো আমি কিছু মানে এক সাইড থেকে ছাদটা বেশ বড়, তো আমি এক সাইড থেকে আরেক সাইডে যেতে যেতে মানে হুট করে দেখি ছাদের অপর সাইডে কে যেন একটা গোল সার্কেল করে, ফার্স্ট আমি রং মনে করছিলাম, গোল সার্কেল করে মানে অনেক কিছু রাখা, একটা বাটিতে দেখলাম ব্লাড রাখা, একটাতে দেখলাম বোন আছে মানে হাড্ডি, মানে বেশ এরকম মানে কালো হয়ে গেছে সব কিছুই। তো আমার বন্ধু কিছু না বুঝেই রাগের মাথায়, ওর কারণ ওর কবুতরগুলো মারা গেছে, রাগের মাথায় এগুলো সব লাথি দিয়ে ফেলা দিল। তো ওটা থেকে আমি লোক ডেকে আনলাম, আমরা লোক ডেকে এনে ছাদটাকে আগে পরিষ্কার করাইলাম। তো ছাদে যা যা করা যায় করালাম, আমি নিচে গেলাম, নিচে যে আমাদের গার্ড আছে সে আবার যে কবিরাজি টবিরাজি যে পারে, তো ওনার সাথে কথাবার্তা বললাম। উনি বললো যে হ্যাঁ এখানে ব্ল্যাক ম্যাজিকের কি করে এরকম কিছু, উনি বলছে যে হ্যাঁ এরা কালো জাদু বা এরকম কিছু করে, আপনারা এগুলো নিয়ে আর মাথা ঘামায়েন না। আমরা বললাম মানে এত কিছু আর জানতে চাইনি। আমি বলছি আমাদের বিল্ডিংয়ে করে না, বিল্ডিংয়ের বাইরে, আপনাদের বিল্ডিংয়ে একজন আছে। আচ্ছা। তো তার জানলাম, তার নামটা না বলি আর কি। তা আমাদের বিল্ডিংয়ে আছে, তো তার বাসার সামনে উনি যা বলছে যে এই ছাগলের যে হাড্ডিটা দেখতে পারতেছেন মাথার, ওটা কিন্তু বলি দেওয়া। আর আপনারা যেগুলি ফেলাই দিচ্ছেন বা ইয়া করছেন ভালো করছেন, বাট ওনার সাথে আপনারা না যাওয়াটাই ভালো আপনাদের জন্য। তো সৌরভের মানে আমার যে বন্ধুর বাবা, সে আবার পানি পড়া দিয়ে ছাদটাকে মানে অ্যাজ ইউজুয়াল যা করে ক্লিন করলো। এরপর থেকে আমাদের ছাদে মানে কবুতর নিয়ে আর কিছু হয় নাই, কারণ প্রতিদিন ফেদারও থাকতো না, কিছুই থাকতো না, জাস্ট কবুতরের ব্লাড থাকতো। কারণ অন্য কেউ যদি কবুতর নিয়ে যেত তাহলে কোনো ব্লাড থাকার কথা ছিল না, আর এইখানে জাস্ট কবুতরের ব্লাড থাকতো আর কোনো কিছুই থাকতো না। এটাই আপনার ঘটনা? জি ভাইয়া, এটার আর কোনো এক্সপ্লেনেশন ছিল না। আচ্ছা, এছাড়াও মনে হয় আপনার আরেকটা ঘটনা ছিল না? হ্যাঁ, একটা ছিল, শুনে ফেলি। জি। আমরা হচ্ছে সিজনাল যখন র্যাকেট খেলতে যাই মানে প্রতি শীতে, আমরা এটা হচ্ছে 2 বছর আগের কথা আর কি, টুর্নামেন্টের জন্য আমরা আরেক সাথে গেছি, মানে আরেকটা মাঠে গেছিলাম আরেক এলাকায়। তো মাঠটা হচ্ছে মানে এমন একটা গলি, চিপো একটা গলি, যেটা হচ্ছে সব বিল্ডিংয়ের ব্যাক সাইড পড়ে। সো ওই সাইডে কোনো ফ্রন্ট গেট নাই, সো টোটালি একটা ব্যাকডেটেড একটা রাস্তা। তো আমরা মানে খেলার জন্য ওই মাঠে যাই। তো যে 1-1.5 ঘন্টা পরে শুনলাম যে না, খেলাটা পোস্টপোন হয়েছে, যে এখন খেলা হবে না, এটা নেক্সট উইক। তো আমি চিন্তা করছি চলে যাবো। ওই টাইমে একটা ছোট হুজুর, একটা বড় হুজুর আসে আর কি। ছোট হুজুরটা কিছুই বলে না, বড় হুজুরটা আমাদেরকে মানে বলে যে আসো আমরা নামাজ পড়তে যাই, এই ওই মানে তারপর একটা কথা বলতে থাকে। আমরা চিন্তা করি যে, আমার বন্ধু বলে যে আমরা তো এই এলাকার না, আমরা আরেক এলাকার, আমরা এখানে টুর্নামেন্ট খেলতে আসছিলাম। তো এক কথায় 2 কথায় হুজুর বলতেছে যে না, কোনো কিছু তো তার ইস্যু লাগে না নামাজ পড়তে, আপনারা আসতে পারেন, নামাজ পড়তে পারেন। হুজুরটা অনেক ছিল, মানে কোনো ফোর্স করতেছে না, আবার অনেকভাবে কনভিন্স করার চেষ্টা করছে। তো এক পর্যায়ে আমি আমার বন্ধুকে বলি, বন্ধু
এত কথা না বলে চল আমরা আমাদের কোয়ার্টারে চলে যাই, কোয়ার্টারে যেয়ে আমরা আমাদের মতন খেলতে পারি। তো হুজুর আমাদের ঠিক 30 মিনিটস আগেই 30 সেকেন্ড আগেই রওনা দিয়ে দিছে যে আচ্ছা আমি আসতেছি বলে চলে গেল। তা আমরাও চিন্তা করলাম হুজুর আবার আসবে, এত কিছু করার থেকে আমরা এখান থেকে সরে যাই, এটাই ভালো। তা আমরা আমাদের মতন রওনা দিয়ে দিলাম, চিন্তা করলাম হুজুর আমাদের একটু আগেই তো গেছে, সমস্যা নেই, আমরা পাস করে চলে যেতে পারবো। আমরা যতই হাঁটি হুজুরকে আর পাই নাই, কারণ ওই ওয়ে মানে এমন একটা জিনিস, কারো বাসায় যেতে পারবে না, মানে কোথাও যাওয়ার রাস্তা নেই, মানে যাই হবে হুজুর আমাদের সামনেই পড়বে, আর আমরা সামনে পড়তেই হবে, কারণ যেভাবে আমরা তাড়াতাড়ি গেছি, সো হুজুরকে আমরা সামনে পাইও নাই। এটাই ছিল ভাই আমার ঘটনা, মানে ওকে, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। আপনার কাছে আমি আবারও আসবো। আমাদের আরও একজন অতিথি যিনি একটু আগে আমাদের একটা ঘটনা বলেছেন, তার কাছ থেকে আমরা আরেকটা ঘটনা শুনে আসবো। আপনার যে আরেকটা স্টোরি আছে সেটা একটু কাইন্ডলি আমাদের বলবেন। তার আগে আপনার নামটা বলবেন, কোথা থেকে এসেছেন, যেহেতু আপনাকে দেখা যাচ্ছে না। জি, আমি আরমান হোসেন, আমি এসেছি ধানমন্ডি থেকে। তো আমার সাথে ঘটে যাওয়া আরেকটা ঘটনা আমি শেয়ার করছি। এটা সম্পূর্ণ আমার সাথে ঘটে যাওয়া ঘটনা। ঘটনাটি অনেক আগের, তখন আমি ক্লাস 8 কি 9-এ পড়ি। তো তখন ছিল রমজান মাস। তো রমজান মাসের সময় আমরা সেহরির জন্য উঠি। আমার ঘরে আমার মা আর আমরা 2 ভাই ছিলাম, আর একটা ছোট বোন ছিল। তো আম্মু অনেক জোর করে আমাদেরকে আসলে আমরা ঘুমাইতে চাচ্ছিলাম, সেহরি করে ঘুমিয়ে যেতে চাচ্ছিলাম। তো তখন আম্মু বলে যে যা তোরা নামাজ পড়ে আয়। তো নামাজ পড়তে যাওয়ার আমাদের অনেক দেরি হয়ে গেছে। তখন প্রায় জামাত শেষ হয়ে গেছে, বা সব মুসল্লিরা বাসায় ব্যাক করে ফেলেছে। তো মসজিদে কেউ ছিল না, বাট মসজিদের লাইটটা জ্বালানো ছিল। আমি একটু উল্লেখ করে রাখি যে মানে আমাদের বাড়ির সামনে যে মসজিদটা ছিল, মসজিদটার ইলেকট্রিসিটি অপারেট হতো একটা ঘর থেকে, যে ওই ঘর থেকে আপনি চাইলে মসজিদের সব ইলেকট্রিসিটি অফ করে দিতে পারবেন। তো আমি আসলে মসজিদে যাই আমার ছোটো ভাইকে নিয়ে। তো ছোটো ভাই অনেক ছোট ছিল, ক্লাস 2-তে আর 3-তে এরকম পড়ে। তো আমরা মসজিদে যাওয়ার পরে আমি অজু টজু করি। আমার ছোটো ভাইও তখন অত কিছু বুঝে না, আমার সাথে অজু টজু করে নামাজ পড়তে আসে। তখন আমি 2 রাকাত পড়ার পরে সেকেন্ড 2 রাকাত পড়ার সময় হঠাৎ করে ওই ঘর থেকে মসজিদের সব ইলেকট্রিসিটি বন্ধ করে দেওয়া হয়। লাইক এখন তো কেউ নামাজ পড়বে না, এই জন্য মসজিদের লাইট জ্বালায় রাখাটা আসলে ঠিক হবে না, এই জন্য হয়তো বা বন্ধ করে দেওয়া হয়। তো আমি অন্ধকারের ভিতরেই নামাজটা শেষ করি। তখন হচ্ছে মানে সেহরির পরে সূর্য উঠতে একটু দেরি হতো, একটু সময় নিত। অন্ধকারটা ছিল এমন যে কিছু দূর দেখা যায়, বাট চেহারা স্পষ্ট বোঝা যায় না। কিছু দূর মানে 15-20 হাত পর্যন্ত দেখা যায়, কিন্তু কোনো কিছু বোঝা যায় না। তো আমাদের মসজিদ থেকে বের হয়ে ইটের রাস্তা ছিল। তো আমি যখন নামাজ পড়ে বের হলাম, ইটের রাস্তা দিয়ে নর্মালি কেউ যাতায়াত করলে বা কোনো রিক্সা যাতায়াত করলে আসলে একটা শব্দ হয়, ইটের রাস্তারও একটা শব্দ হয়, আবার রিক্সারও একটা শব্দ হয়। তো আমি মসজিদ থেকে বের হয়ে রাস্তায় আসার সাথে সাথেই আমার সামনে দিয়ে একটা রিক্সা পাস করলো। অনেক ঝনঝন আওয়াজ করে রিক্সা পাস করলো। আসলে এমনি নর্মালি রিক্সার আওয়াজটা কিন্তু নর্মাল ডেতে অনেক দূর পর্যন্ত শোনা যায়, ঠিক আছে। তো আমি রাস্তায় বের হয়েছি, রাস্তায় বের হওয়ার সাথে সাথে দেখলাম যে আমার রাস্তার অপোজিটে একটু দূরে আমাদের পারিবারিক কবরস্থান। তো কবরস্থানের ওইখানে কেউ একজন দাঁড়িয়ে কবরের দেয়ালের মধ্যে হাত রেখে কান্না করতেছে। তো আমি আসলে তখন আমার কোনো সেন্স কাজ করে না যে আমি কি করতেছি বা আমি কি করব, এরকম কোনো সেন্স কাজ করে না। আমার ছোটো ভাই আমার পিছনে ছিল। তো আমি আস্তে আস্তে বাড়ির দিকে মুভ না করে আমি ওই যে কবরস্থানে দাঁড়িয়ে থাকা ওই লোকটার দিকে মুভ করছিলাম। তো আমার সন্দেহ হলো আমার বাড়িতে মুয়াজ্জিন, যিনি আমাদের মসজিদের মুয়াজ্জিন, উনি আমার জ্যাঠা। তো আমি সন্দেহ করছি যে হয়তোবা আমার জ্যাঠা হবে, উনি কবর জিয়ারাত করে হয়তোবা দোয়া টোয়া করতেছে। অনেক সময় দেখা যায় যে দোয়ার সময় মানুষ কান্না টান্না করে এরকম। তো আমি আসলে দূর থেকেই প্রথমবারই একটু যাওয়ার পরেই আমি ডাক দিলাম যে জ্যাঠা নাকি, বাট ওই দিক থেকে কোনো আওয়াজ আসছে না, ওই দিক থেকে সম্পূর্ণ চুপ।
আমি তখন আমার ছোট ভাই মানে আমার ছোট ভাই আমাকে পরে এটা শেয়ার করে যে ও আমার হাত ধরে টানছিল যে ভাইয়া বাড়ির দিকে আসো, এটা ঠিক হচ্ছে না। বাট আমি অত কিছু কোনো কিছু তোয়াক্কা না করে আমি ওই দিকেই যাচ্ছিলাম, আমার কনসেন্ট্রেট সব ওই লোকটার দিকেই যে কবরস্থানের পাশে দাঁড়িয়ে আছে। তো আমি এক এক কদম দুই কদম আস্তে আস্তে তার দিকে যাচ্ছিলাম এবং তাকে ডাকছিলাম যে জ্যাঠা আপনি কি কান্না করতেছেন অথবা কবর জিয়ারত করতেছেন। আমি ডাকতে ডাকতে প্রায় ওনার সাথে আমার সাথে ডিস্টেন্স হবে 3 কি 4 হাত। তো 3-4 হাত ডিস্টেন্সে আমি একটু রাগান্বিত স্বরে ডাকলাম যে জ্যাঠা নাকি আপনি কথা বলতেছেন না কেন, ঠিক আছে। তো 3-4 হাত দূরত্ব থেকে ওই অবয়বটা আমার দিকে ফিরল। মানে তখন রাসেল ভাই আমার সিচুয়েশনটা এমন, আমি আসলে কি করব বুঝতেছি না, আমি আসলে কি করে ফেলেছি সেটাও বুঝতেছি না। তো উনি যখন আমার দিকে মুখটা ঘোরালো, মুখটা দেখে আমি একেবারে অবাক। মুখটার এক্সপ্রেশন আমি কীভাবে দিব, মানে কারো মুখ যদি আগুনে জ্বলে যাওয়ার পরে যেই পোড়া মাংসগুলো নিচের দিকে ঝুলে থাকে, চেহারাটা অবিকল তেমন, মানে মনে হচ্ছে যে তার চেহারাটা যেন কেউ একজন ঝলসে দিয়েছে, ব্যাপারটা এরকম। তো আমি আসলে খুবই খুবই ভয় পেয়ে যাই। আমি পরে জাস্ট আমার মনে আছে যে আমি আরেকবার বলছিলাম যে আপনি জ্যাঠা না। তো এইটার পরে আসলে আমি আর নিজেকে ধরে রাখতে পারি নাই, আমি সেন্সলেস হয়ে পড়ে যাই। তো পরে 3 ঘন্টা পর আমার জ্ঞান আসে, আমার কাকা আর কি আমাকে সেখান থেকে নিয়ে আসে। পরে আমি জ্ঞান আসার পরে কাকাকে জিজ্ঞেস করলাম, কাকা বললো যে তুমি কবরস্থানের সামনে শুয়েছিলাম, সেন্সলেস অবস্থায় পড়েছিলাম, আমরা তোমাকে সেখান থেকে নিয়ে আসছি। এবং আমার ছোটো ভাই বলে যে তুমি মসজিদ থেকে বের হওয়ার পরেই তোমার সেন্স ছিল না, তুমি আসলে আমি বাড়ির দিকে টানতেছিলাম তোমাকে, তুমি আমার দিকে আসতেছিল না, তুমি কবরস্থানের দিকে যাচ্ছিলা। এই ছিল আমার ঘটনা। ধন্যবাদ আপনাকে। আমরা এখন যেটা করব সেটা হচ্ছে আরও একটা ইমেল, এটাও অনেক পুরনো সময়ের, সেটা আমি একটু পড়ে শোনার চেষ্টা করছি। আশা করছি যে এটা আপনাদের ভালো লাগবে এবং আমি বিশ্বাস করি যে এটা এর আগে পড়া হয়নি। যাই হোক, আমাকে যেভাবে লিখছেন আমি সেইভাবেই পড়ার চেষ্টা করছি এবং আশা করছি যে এর মাঝখানে আমি একটু ফেসবুকটা মনে হয় একটু দেখে আসা উচিত, কারণ আপনারা অনেকক্ষণ ধরে লিখছেন, আমরা কিছু বলতে পারছি না। আমি একটু পড়ে আসি ফেসবুকটা, আমাদের যে রেডিও ফুর্তির পেজে, সেখানে অনেকেই আছেন। এমডি শাহিন রেজা আমাদের সাথে আছেন, খুব ভয় লাগছে। এমডি দুলন আমাদের সাথে আছেন এবং আমাদের সাথে আছেন শাকিলা নূর তালুকদার এবং আমাদের সাথে আছেন দেখতে পাচ্ছি খন্দকার চিশিক, এছাড়াও আমাদের সাথে আছেন সাফিউর রহমান, আমাদের সাথে আছেন আসিফ আহমেদ, এছাড়াও তশরিফ রাহাত আমাদের সাথে আছেন, তপু দাস আমাদের সাথে আছেন, সামি শেখ আমাদের সাথে আছেন, আমাদের সাথে আছেন ফাইক আহমেদ, এছাড়াও আছেন মোহাম্মদ মুনির হুসাইন আমাদের সাথে, প্রিয়াঙ্কা সরকার আমাদের সাথে আছেন, সবুজ ইসলাম আমাদের সাথে আছেন, মিম আমাদের সাথে আছেন, অরণ্য নাহিদ আমাদের সাথে আছেন, সাদিয়া খন্দকার আমাদের সাথে আছেন, নাজমা আক্তার আছেন আমির মিষ্টি হৃদয়, এছাড়াও আবদুল্লাহ শিকদার, জে আর জহির রাজ আছেন আমাদের সাথে, এইচ জে জনি আছেন দেখতে পাচ্ছি, অমর আমাদের সাথে আছেন দেখতে পাচ্ছি, নাইম রায়হান, নাহিয়ান মিতুল আমাদের সাথে আছেন, নিপা সুলতানা আছেন ফাতেমা বিনতে আশরাফ, আলু আক্তার আভা আমাদের সাথে আছেন দেখতে পাচ্ছি, নাহিদ আমিন, এছাড়াও আছেন রুকসানা রক্সি, এম এস খান আমাদের সাথে আছেন, লিটন আছেন আমাদের সাথে নাটোর থেকে আমাদের সাথে আছেন দেখতে পাচ্ছি, এছাড়াও আরিফ হুসাইন, মোহাম্মদ ইউসুফ আমাদের সাথে আছেন আরও দেখতে পাচ্ছি, এছাড়াও ইমন হৃদয় এবং আমাদের সাথে আছেন তিনিই বলেছেন যে মেইল পড়তে বা ইমেইল পড়তে তিনি বলেছেন যে সেটা তার কাছে বেশি ভালো লাগে। শ্রী পলাশ চক্রবর্তী কৌশিক আমাদের সাথে আছেন এবং তিনি বলেছেন যে 1000 কমেন্ট করেছি কিন্তু আমার নাকি চোখে পড়েনি, কিন্তু আপনি 1000 কমেন্ট করেছেন কিনা আমি জানি না, তবে চোখে পড়লে নিশ্চয়ই পড়তাম, কারণ আপনার সাথে আমার আপনার চোখে পড়বেন আপনি, আমি পড়বো না এরকম কোনো কারণ নেই। নাদিয়া নওরিন আমাদের সাথে আছেন টঙ্গী কলেজ গেট থেকে আমাদের সাথে, এছাড়াও আমাদের সাথে আছেন শারাফাত আলী
আছেন আমাদের সাথে, তানজিলা আক্তার শিলা খুলনা থেকে শুনছেন, রুবেল ডি মারাক আমাদের সাথে আছেন, আমাদের সাথে আছেন দেখতে পাচ্ছি ব্যর্থ ছেলে আমাদের সাথে আছেন দেখতে পাচ্ছি, এবং তিনি বলছেন যে এর থেকে ভয়ানক কাহিনী আমি বানিয়ে বলতে পারি, সেজন্য আপনি সিলেক্টেড হননি সম্ভবত। আমাদের সাথে আছেন দেখতে পাচ্ছি শাহরিয়ার আহমেদ মাইম, আমাদের সাথে আছেন দেখতে পাচ্ছি সাফায়েতুল ইসলাম নিলয়, আছেন আমাদের সাথে এমডি জামিউল ইসলাম তুহিন, রাহাত খান রাহুল আমাদের সাথে আছেন, আমাদের সাথে আছেন দেখতে পাচ্ছি ইমন খান হৃদয়, এছাড়াও আছেন আমাদের সাথে দেখতে পাচ্ছি ইমন, আচ্ছা আমাদের সাথে আছেন দেখতে পাচ্ছি রুবেল, আছেন আমাদের সাথে রাফি আহমেদ, আছেন আমাদের সাথে এম এ আজিজ, আছেন ইমন, আচ্ছা নাইম রেহান আমাদের সাথে আছেন, আমাদের সাথে আছেন দেখতে পাচ্ছি আরও অনেকেই। থ্যাংক ইউ ভেরি মাচ আমাদের সঙ্গে থাকার জন্য, এবং টুইটারে অনেকে আমাদের সাথে লিখছেন। মুর্শিদাবাদ লালগোলা থেকে শুনছেন হানিফ, এছাড়াও আমাদের সাথে দুর্জয় রয়, সেকেন্ড স্টোরিটা তার কাছে ভালো লেগেছে সেটা তিনি জানিয়েছেন। আমাদের সাথে আরও অনেকেই আছেন। আমি চলে যাচ্ছি আমাদের ঘটনায়, এবং আশা করছি এই ঘটনাটি আপনাদের ভালোই লাগবে। তো পড়ে শোনাই যেভাবে লিখেছেন সেভাবেই, এবং দেখা যাক কেমন লাগে আপনাদের কাছে। লিখছেন, আসসালামু আলাইকুম রাসেল ভাই, আশা করি ভালো আছেন। ঘটনাটি স্টুডিওতে এসে বলা আমার পক্ষে সম্ভব নয়, তাই ইমেল করে পাঠালাম। কথা না বাড়িয়ে সরাসরি ঘটনায় চলে যাই। এখন যে ঘটনাটি বলবো সেটি 90-এর দশকের ঘটনা, বড় ভাইয়ের মুখে শোনা। আমি যখন নিউ টেনে উঠি তখন আমি আর আমার ফ্রেন্ড সাইদুর মিলে প্রতি শীতের সন্ধ্যায় আমাদের গ্রামের একটি দোকানে বসে ভূতের গল্পের আসর বসিয়ে দিতাম। গ্রামের মুরব্বীদের চা পান খাইয়ে অথবা মুড়ি চিবোতে চিবোতে প্রতিদিন গল্পের আসরটা জমিয়ে তুলতাম। তেমনি একদিন দোকানে আলাউদ্দিন ভাই আসেন। উনি একজন জ্ঞানী ব্যক্তি, বলে রাখা ভালো ওনার মাথার চুল বেশ পাতলা ছিল, যার কারণে সবাই ওনাকে জ্ঞানী বলেই ডাকত। যাই হোক, ঘটনাটা উনি যেভাবে বলেছেন আমি সেভাবেই বলছি। তখন আমার বয়স ছিল 22-23 বছর। টকবগে যুবক ছিলাম। সংসারের বড় ছেলে হওয়ায়, অকালে বাবা মারা যাওয়ায় সংসারের হাল ধরতে হয়েছিল ছোটবেলা থেকেই। তখনকার দিনে বারকি বালি বোঝাইকৃত নৌকা চালিয়ে সংসার চালাতাম। বৈঠা বেয়ে 15-20 কিলোমিটার পথ পাড়ি দিয়ে বালি বোঝাই করে এনে সুনামগঞ্জ শহরে শিপু ভাইয়ের ঘাটে বিক্রি করতাম। সেদিন বালি আনলোড করার পর শিপু ভাই বললেন, এখন আমার কাছে টাকা নেই, বিকেলে লঞ্চ ঘাট এসে নিয়ে যেও। যেহেতু উনি সম্পর্কে বড় ভাই হন, তাই মনে মনে না বললেও মুখে হ্যাঁ বলে চলে আসলাম। বাড়িতে এসে গোসল সেরে হাঁটা ধরলাম ইব্রাহিমপুরের দিকে। তখনকার দিনে আমাদের গ্রামে খেয়াঘাট ছিল না, তাই ইব্রাহিমপুরের খেয়া পার হয়ে লঞ্চ ঘাটে গেলাম। সেখানে হিন্দু বাবুর হোটেলে বসে অপেক্ষা করতে লাগলাম। উনি আসছেন না। 15-20 মিনিট অপেক্ষা করার পর হঠাৎ তন্দ্রা নেমে এলো। কখন যে ঘুমিয়ে পড়েছি নিজেও বলতে পারি না। ঘুম ভাঙল হোটেলের কর্মচারীদের ডাকে। উঠে দেখি রাত 10টা। নিজেকে বিশ্বাস করতে পারলাম না। মনে হলো এই তো একটু আগে চেয়ারে বসেছিলাম, তাহলে কখন ঘুমালাম? আর কখন বা বিকেল সন্ধ্যা পার হয়ে রাত 10টা হয়ে গেল। সেকালের রাত 10টা মানে রাত পুরোপুরি গভীর। কি আর করব, নিরুপায় হয়ে বাড়ির পথ ধরলাম। পকেট পুরো ফাঁকা, খেয়া ভাড়া দেওয়ার মতো পয়সাও নেই। তাই নিয়ে অবশ্য চিন্তা ছিল না, কেননা মঙ্গল মাঝি আমার পরিচিত লোক। খেয়া পার হয়ে মঙ্গল মাঝির কাছ থেকে 2টো বিড়ি চেয়ে নিলাম। পকেটে বিড়ি রেখে ভাবতে লাগলাম কোন রাস্তায় বাড়ি যাব। যদি গ্রামের মেইন রাস্তা ধরে হাঁটি তাহলে দেরি হয়ে যাবে, তাই নদীর পাড়ের রাস্তা ধরে হাঁটা শুরু করলাম। গভীর রাত, চন্দ্রিমার আলোয় চারিপাশ কেমন ঝলমল করছে। চারিদিকে ঝিঁঝি পোকার ডাকে পরিবেশটা যেন ভুতুড়ে হয়ে উঠেছে। হিন্দুহাটি পার হয়ে একটা বিড়ি ধরালাম। বিড়ি খেতে খেতে যখন বকুলের বাড়ির সামনে আসলাম, তখন ভাবলাম এখন বাড়ির উঠোনে ধরে এগোবো। যখনই নদীর পাড় থেকে উঠোনে উঠতে যাব, তখনই চোখে পড়ল উঠোনে 2জন ব্যক্তি হাঁটাহাঁটি করছেন।
পরনে সাদা জুব্বা, মাথায় পাগড়ি, দেখতে মানুষের মতো হলেও সাধারণ মানুষের চাইতে বেশ লম্বা, আনুমানিক 10 ফিট। দেখতে দেখতে তারা দুজন বাড়িতে থাকা কদম গাছটির সামনে লম্বা হয়ে উঠল। আমার তো চোখ কপালে উঠে গেল। এইটা কি দেখছি আমি? চোখ দুটো একেবারে ছানা বড়া হয়ে গেছে। নিজেকে সামলে ফের নদীর পাড়ের রাস্তা ধরে হাঁটা শুরু করলাম। ভেতরে ভেতরে আমার জানা সব সূরা আর দোয়া কালাম পড়তে শুরু করলাম। যখন আমি হাঁটি, সাদা জুব্বা পরা ছায়া দুটো আমার সাথে সাথে হাঁটে। আমি হাঁটা বন্ধ করলে ছায়া দুটোও হাঁটা বন্ধ করে দেয়। আমার আর বুঝতে বাকি রইল না কিসের পাল্লায় পড়েছে। হঠাৎ মনে হলো আমার পকেটে একটা বিড়ি আছে। চট করে বাড়িয়ে জ্বালিয়ে ফেললাম। নিমিষেই যেন বিড়িটা শেষ হয়ে গেল। কি করব ভাবছি আর ঘামছি, ঘেমে ঘেমে ভিজে গেছি। দোয়া পড়তে পড়তে কিছু দূরে এগুবার পর ধপাস করে আস্ত একটা বাঁশ ঝাড় সামনে পড়ে গেল। ভয়ে দম বন্ধ হয়ে যাওয়ার উপক্রম। একবার ভাবি বাঁশের ওপর দিয়ে চলে যাব, কিন্তু মুরব্বীদের মুখে এমন অনেক ঘটনা শুনেছি যে বাঁশের ওপর দিয়ে হেঁটে যাওয়ার চেষ্টা করলে নাকি বাঁশ ঝাড় সহ মানুষকে ওপরে উঠিয়ে নেয়। তাই ভয়ে ভয়ে হাঁটু সমান নদীর পানি ভেঙে বাঁশ ঝাড় পার হলাম। আশেপাশে তাকালাম, এবার ছায়া ছায়া দুটো চোখে পড়ল না। তবুও দোয়া পড়ছি। মনে মনে স্থির করলাম নদী পার দিয়ে ছেড়ে মেইন রাস্তা ধরে বাড়ি ফিরব। কিন্তু মেইন রাস্তা ধরে যেতে হলে শ্মশানের পাশ দিয়ে যেতে হবে। ঠিক করলাম শ্মশানের রাস্তা ধরেই যাব। যেই ভাবা সেই কাজ। দোয়া পড়তে পড়তে হাঁটছি, আর কিছু দূর এগুলোই শ্মশান। শ্মশানের 7টা গাছ ছিল, এখনো আছে গাছগুলো। এর ঠিক কিছুটা আগে বড় বড় দুটো অশ্বত্থ গাছ। গাছগুলোর দিকে চোখ পড়তেই দেখলাম কারা যেন আগুন পোহাচ্ছে। সময়টা শীতকাল ছিল, তাই ভাবলাম হয়তো আশেপাশের বাড়ির কেউ হবে। মনে খানিকটা সাহস সঞ্চার করে অন্তত মানুষের দেখা পেয়েছি। কিন্তু আমার ধারণা সম্পূর্ণ পাল্টে গেল যখন দেখলাম আগুনের কুণ্ডলি দুটি হাওয়ায় ভাসতে ভাসতে ওপরে উঠছে। ভয়ে শরীর, লোম সব দাঁড়িয়ে গেল। প্রচণ্ড শীতের মাঝেও ঘামতে ঘামতে ভিজে গেলাম। আবার সেই নদীর পাড় ধরে হাঁটতে লাগলাম। সামনেই বাঁশবাগান। জায়গাটার নাম খালের পাড়। চাঁদনি রাতেও জায়গাটা ঘুটঘুটে অন্ধকার। ভয়টা আরও বেড়ে গেল। হঠাৎ ঝোড়ো হাওয়া বইতে শুরু করলো। ভাবলাম শীতের রাতে তো ঝড় হবার কথা নয়। তবুও মনে মনে আল্লাহকে স্মরণ করছি, আর ওইদিকে বাঁশবাগান তছনছ হয়ে যাচ্ছে। আমি তবুও না থেমে সামনের দিকে হাঁটছি। বাঁশবাগান পার হতেই সামনে একটা পুকুর পড়ল। কালো কুচকুচে তার রং। কুকুর পড়ল। কিছু সময় পরে কুকুরটা সাদা ঘোড়ায় পরিণত হলো। আমি তখনও দোয়া পড়ছি আর এগোচ্ছি, কিন্তু ওই জিনিসটা নির্দিষ্ট পরিমাণ দূরত্ব বজায় রেখে হাঁটছে। কিছুক্ষণ পরেই ঘোড়াটি আবার একটা বিশাল হাতিতে পরিণত হলো। এরপর আর এগোচ্ছে না, সামনে দাঁড়িয়ে আছে। মনে হচ্ছে সামনে যাওয়া তার মানা। আর কিছু দূর হাঁটলেই বাড়ি পৌঁছে যাব, কিন্তু আর এগোতে পারছি না। হঠাৎ পকেটে থাকা দিয়াশালাইয়ের কথা মনে পড়ল। কোনো রকমে পকেট থেকে দিয়াশালাই বের করে একটার পর একটা জ্বালাচ্ছি আর দোয়া পড়ছি। এরকম করতে করতে হাতিটাকে ক্রস করে বাড়ির দিকে দ্রুত গিয়ে গতিতে হাঁটা শুরু করলাম। কিছুটা দূরেই কুপির আলো জ্বলতে দেখা যাচ্ছে। হয়তো মা আমার আশায় জেগে আছেন। বাড়ির কাছে আসতে আমার খুব কাছের একজন বন্ধু আমার নাম ধরে ডাকলো, বলল, আলাউদ্দিন কোথায় যাস? আমাকে নিয়ে যা। লোকের মুখে শুনেছি এরকম পরিস্থিতিতে পেছনে তাকাতে নেই। আমিও তাকাইনি। যখন ঘরের পাশে চলে আসলাম তখন পেছন থেকে একটা আওয়াজ আসলো, আজকে বেঁচে গেলি। আমি আর নিজেকে ধরে রাখতে পারলাম না। ও মা গো বলে একটা চিৎকার দিয়ে ঘরের দরজা ভেঙে ভেতরে চলে গেলাম। সাথে সাথে জ্ঞান হারালাম। 2-3 দিন পরে জ্ঞান ফিরল। তখন বাকশক্তি নেই। সবার কথা শুনছি, কোনো জবাব দিতে পারছি না। আমার এই অবস্থা দেখে পরিবারের লোকজন অনেক ডাক্তার কবিরাজ দেখালেন, কিন্তু কোনো লাভ হয়নি। দিন দিন আমার অবস্থা খারাপ হতে লাগলো। সব কিছু বিছানায় করতাম। মাথার ঘন কালো চুলগুলো ঝরে পড়ে গেছে। শেষমেশ দূরের কোনো এক বড় কবিরাজের কাছে আমাকে নিয়ে যাওয়া হয়। তিনিও আমার কোনো উপকার করতে পারেননি। আমার অবনতি দেখে তিনি অনুমান করে বললেন, কিছুদিন পর নাকি আমি মারা যাব।
ওনার দেয়া দিন ঘনিয়ে আসলো। আমার হাতে মাত্র আর 1 রাত সময় বাকি। মা আমার পাশে বসে আছেন। রাতটা ছিল গ্রীষ্মের কোনো এক রাত, আনুমানিক রাত 3টার কোনো এক কারণে আমার মা পাশ থেকে উঠে অন্য ঘরে গেলেন। গরমকাল ছিল বলে ঘরের দরজাও খোলা ছিল। হঠাৎ আমার চোখ উঠোনের দিকে গিয়ে পড়ল। দেখলাম সাদা পাঞ্জাবি আর পাগড়ি পরা 4 জন লোক আমার দিকে আসছে। ভাবলাম হয়তো আমার মৃত্যুর সময় হয়ে গেছে। শেষমেশ কালিমা পড়ে নিলাম। লোক 4 জন বেশ লম্বা ছিলেন। ওনারা একজন আর একজনের পিছু হয়ে আমার ঘরে প্রবেশ করলেন। ঘরে প্রবেশ করার সাথে সাথেই পুরো ঘর সুগন্ধে ভরে গেল। তবুও আমি ভয়ে শেষ হয়ে যাচ্ছি। ওনারা সবাই ক্রমে ক্রমে আমার মাথায় হাত বুলিয়ে দিলেন। সাথে সাথে আমার বাক শক্তি ফিরে আসলো, শরীরের জোরও ফিরে আসলো। ওনাদের মধ্যে একজন বলে গেলেন, ভয় পাস না, তুই ভালো হয়ে যাবি। বলেই 4 জন কোথাও উধাও হয়ে গেল। আমি মা বলে চিৎকার করে কেঁদে উঠি। আমার চিৎকার শুনে ঘরের সবাই আমার পাশে আসেন এবং খুশিতে কান্না শুরু করেন। এর কিছুদিন পরে আমি পুরোপুরি সুস্থ হয়ে যাই। ঘটনাটি ভালো লাগলে পড়ে শোনাবেন। আমার কাছে আরও ঘটনা আছে, সময় পেলে পাঠিয়ে দেব। এটিই ছিল ঘটনা এবং আশা করছি যে এই ঘটনাটি আপনাদের কাছেও ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই আমাকে জানাবেন এবং আপনাদের কাছ থেকেও এরকম ঘটনা চাই এবং প্রচুর পরিমাণে চাই। সেই জন্য আপনাদের যেটা করতে হবে সেটা হচ্ছে আমাকে ঘটনা পাঠাতে হবে। আমাদের ইমেল অ্যাড্রেসটা জানাটা সেজন্য খুবই জরুরি। আমাদের ইমেল অ্যাড্রেস হচ্ছে bhutfm@radiofurti.fm, which is BHWTFM@radiofurti.fm। আপনার নাম, ঠিকানা এবং ফোন নাম্বার সহ আপনার জীবনে ঘটা বা আপনার জানা সেরা ঘটনা লিখে পাঠিয়ে দিন আমাদের কাছে। ঘটনার শুরুতে অবশ্যই উল্লেখ করুন যে ঘটনাটি আপনি স্টুডিওতে এসে শেয়ার করতে চান নাকি আপনি চান আপনার ঘটনা আমরা পড়ে শোনাই। যারা দেশের বাইরে রয়েছেন তারা সরাসরি অডিও ক্লিপ পাঠাতে পারেন বা লিখেও পাঠাতে পারেন ঘটনাটি। আমরা চলে যাব এখন একটা অডিও ক্লিপে এবং সেই অডিও ক্লিপটা শুনে আসবো, তারপরে আবারও ফিরে আসবো। সেই পর্যন্ত আমার সঙ্গেই থাকুন। স্টে টিউন টু রেডিও ফুর্তি FM and do ফুর্তি। Bhoot FM. The night comes alive. বিশ্বাস করা না করাটা আপনার ব্যাপার। আসসালামু আলাইকুম রাসেল ভাই, আমি আশিক মোহাম্মদ। আমার জীবনে ঘটে যাওয়া একটি ঘটনা আজকে শেয়ার করব। আমার বাসা রাজশাহীতে এবং নাগরীর মেহেরচণ্ডী পূর্বপাড়া এলাকায়। ঘটনার পর থেকে আমার জীবন প্রশ্নবিদ্ধ। আমি জানি না বেঁচে আছি না মরে আছি, আমি কি সুস্থ একজন মানুষ না অস্বাভাবিক নাকি একেবারে ভারসাম্যহীন, আমি নিজে জানি না আমি কেমন। ঘটনার বিস্তারিত বর্ণনা দিই। ভাইয়া ওদিন আজ থেকে 2 মাস আগের ঘটনা এবং ওই দিন আমি ফোনে কথা বলতে বলতে ভাই একটু রেল লাইন যে আছে যে মেহেরচণ্ডীর রাজশাহী ইউনিভার্সিটি যে লাইন থেকে নেমে যায় মেহেরচণ্ডীর পূর্বপাড়া যেতে, সেইখানে আগে অনেক গাছ ছিল, গাছগুলো কেটে ফেলা হয়েছে। তো একটু খোলা পরিবেশ ছিল, চাঁদের আলো, পরিষ্কার আকাশ ছিল। তো বসে থেকে ফোনে কথা বলছিলাম। ট্রেন আসছে যে হরিয়ানা থেকে আগত ট্রেন একটি আসছিল এবং তো আমি হর্ন শুনে সাইড দেব এবং আরেকটু পর সাইড দেবো ভাবলাম। যখন উঠি ট্রেনটা যখন আসে একেবারে নাগাল থেকে আমার থেকে প্রায় 50 মিটার দূর আছে, এমন আমি উঠিতে কিছু একটা আমার পা টেনে ধরে। লাইনের সাথে মনে হচ্ছে পাটা আমার সংযুক্ত। আমি একেবারে ভয় পেয়ে যাই ভাইয়া। ট্রেনটা যদিও আস্তে আস্তে আসছিল, তো আমি বুঝতে পারি আজকে আর আমার রক্ষা নাই। আমি সব শত্রু, বন্ধু, পরিবার, আপনজন, প্রিয় মানুষ সবার মুখগুলো একবার করে মনে করে নিই। আমার যে মা আছে তাকে স্মরণ করি, ছোটো ভাইটা, প্রিয় মানুষটা, সবাই একবার করে স্মরণ করি এবং আমি মৃত্যুর জন্য রাসেল ভাই প্রস্তুত হয়ে যাই। আজরাইল এখন আমার সামনে আসবে, আমার জানটা জাস্ট কবজ করে নেবে, আমি তৈরি হয়ে যাই। আমার বাঁচার কোনো উপায় ছিল না ভাইয়া। ফোনটা পকেট হাতে ছিল, পকেটে রেখেছিলাম, পকেট থেকে বের করে সাইডে ফেলে দিই এবং আমি তৈরি হয়ে যাই সম্পূর্ণ। আল্লাহর নাম নিতে একেবারে আশেপাশে কেউ ছিল না, আমাকে যে উদ্ধার করবে আশেপাশে কেউ ছিল না। আল্লাহর নাম নিতে থাকি, সূরা ইখলাস পড়তে থাকি। কিছুক্ষণ পর ভাই যখন ট্রেনটা একেবারে কাছে চলে আসে, আমি জোরে করে আল্লাহু আকবার করে চিৎকার করি।
চিৎকার নয়, মানে মাঝারিভাবে আল্লাহ আকবর বলি। তো যখন আল্লাহ আকবর বলি, ট্রেনটা কেন যেন আমার শরীরের ভেতর দিয়ে আসলে চলে যায় এবং আমি নিজেকে বিশ্বাস করতে পারি না। আমি ভাবি যে আমি আর বেঁচে নেই, আমাকে কবরে শোয়ানো হবে, অনেক মানুষ আসবে, কান্নাকাটি হবে, আমি দেখবো সবাইকে। এগুলো চিন্তা ভাবনা মাথা ভেতর ঘুরছে। কে দেখতে আসবে আমায়, কে কাঁদবে আমার জন্য, আমি এগুলো জাস্ট ভাবছি। মন কান্নাকিরা আসবে, আমাকে প্রশ্ন করবে। আসল ভাই কেমন যে অনুভূতি, এটা জাস্ট আমি বুঝছি। আমি যখন রেল লাইন থেকে অক্ষত অবস্থায় নিচে নামি, পৃথিবীর সব খুশিকে আলাদা করলেও একত্রে করলে সেই খুশিটা হবে না আমার যে খুশিটা হয়েছিল। মৃত্যুর মুখ থেকে বেঁচে আসার যে এতটা আনন্দ, সেদিনে আমি বুঝেছিলাম ভাইয়া, আমি জীবনকে আসলে আগের থেকে অনেক আরও বেশি ভালোবাসি, নিজের জীবনকে, সেদিনের পর থেকে। এবং কী হয়েছিল আমার সাথে আমি জানি না। বাসায় গিয়ে কোনো কিছু না বলে বমি করে দিই এবং আসলে অসুস্থ হয়ে পড়ি, ঘুমিয়ে যাই। ঘুমের ট্যাবলেট 4টা খেয়েছিলাম, ঘুমিয়ে যাই। সকালবেলা উঠে বাইরে বের হই আর রাসেল ভাই একটা অদ্ভুত ঘটনা আমার সাথে ঘটতে থাকে। আমি হাঁটছি, মনে হচ্ছে শরীরের আমার কোনো ওজন নাই এবং এটা তো প্রথমত তো এগুলি মনে হচ্ছে। দ্বিতীয়ত আমি দুজনের সাথে দেখা হয় আমার, যারা একজন 17 মাস আর আরেকজন 1 বছর 1 মাস কি 1.5 মাস, 1 বছর 1 মাস কি 1.5 মাস হবে, 13 কি 13.5 মাস হয়েছে মারা যাওয়া। দুইজনকে আমি দেখি, আমি নিজের চোখে বিশ্বাস করতে পারি না। আমি একটু ভয় পেয়ে যাই ভাই, ঘটনার আকস্মিকতা, একটু ভয় পাওয়ারই কথা। ভয় পেয়ে যাই, নিজেকে মানে বিষয়টা নিশ্চিত হওয়ার জন্য একটু ঠান্ডা পানি চোখে ছিটা দিই। আমি দেখছি না সত্যি আসলে রাস্তা আমি দেখছি, এবং শুধু তাদের দুজনকে নয়, সম্প্রতি যারা মারা গিয়েছে 2 বছর 3 বছরের মধ্যে, আমি সবাইকে দেখছি। এবং তারা যাওয়া আসা করছে, চলাফেরা করছে, জীবিত মানুষের মধ্যে দিয়ে যারা যাওয়া আসা করছে, তারা কোনো প্রকার মানে বাধা বিপত্তিতে যাচ্ছে না। তাহলে দেওয়ালের মধ্যে দিয়ে ঢুকে যেতে পারছে, বা তাদেরকে কাছে গাছ বা তাদের কোনো প্রতিবন্ধকতা নেই, তারা যেখানে সেখানে যেতে পারছে। নিজেকে অসহায় মনে হচ্ছিল, পাগল মনে হচ্ছিল, কি করব বুঝতে পারছি না। মানে আমাকে ধীরে 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 বিষণ্ণতা গ্রাস করছিল, আমি কি করব বুঝতে পারছিলাম না ভাইয়া। এক পর্যায়ে আমি পরিবারের সাথে শেয়ার করি, যদিও একটু বকা খেতে হয়েছে। তো এক হুজুরের শরণাপন্ন হই। তো তিনি যা ব্যাখ্যা দেন যে সেদিন আমাকে কোনো জিন বাঁচিয়ে দিয়েছে এবং বর্তমানে মানে আমি যেগুলো দেখছি সেগুলো জিনেরই কাজ। সে আমাকে এটা বোধ করাতে চায় যে মৃত মানুষ জীবিত মানুষের মধ্যে তফাৎ কী, বা মৃত মানুষরা আসলে কেমনভাবে জীবনযাপন করে, আমাকে সেটা নাকি বোঝাতে চায়। আসলে ভাই বিষয়টা যদিও আমার কাছে প্রথম ভয়ঙ্কর লাগতো, এখন আমি বিষয়টার সাথে ধীরে ধীরে ইউজ টু হয়ে যাচ্ছি। এবং দোয়া করবেন, বিষয়টা যদিও আগে থেকে একটু উন্নত হয়েছে, আমি তাদেরকে এখন খুব একটা দেখি না। ঘটনা রেকর্ড করার কিছুক্ষণ আগেও বাইরে থেকে দেখে আসলাম একজনকে। এগুলো আর না বলি ভাইয়া, একেবারে মানে এগুলো বলতেও ভালো লাগে না। রাসেল ভাই ভূত এফএম দীর্ঘজীবী হোক, আপনারও দীর্ঘজীবী কামনা করি। সবাইকে আমার সালাম, আসসালামু আলাইকুম। Face it. Radio Money Furti. Bhoot FM. The night comes alive. বিশ্বাস করা না করাটা আপনার ব্যাপার। ঠিক তাই, বিশ্বাস করা বা না করাটা আপনার ব্যাপার। ইউর লিসনিং টু রেডিও ফুর্তি রেড এফএম, আমি রাসেল আছি সাথে, এবং এখন ঘড়িতে সময় রাত 1:41। আজকের মতো এখানেই বিদায় নিতে হবে। যাওয়ার আগে জানিয়ে যাই আমাদের ইমেল অ্যাড্রেসটি। আমাদের ইমেল অ্যাড্রেস হচ্ছে bhootfm@radiofurti.fm, which is BHOOTFM@radiofort.fm। আপনার নাম, ঠিকানা এবং ফোন নাম্বার সহ আপনার জীবনে ঘটে যাওয়া বা আপনার জানা সেরা ঘটনা লিখে পাঠিয়ে দিন আমাদের কাছে। ঘটনার শুরুতে অবশ্যই উল্লেখ করুন যে ঘটনাটি আপনি স্টুডিওতে এসে শেয়ার করতে চান, নাকি আপনি চান আপনার ঘটনা আমরা পড়ে শোনাই। যারা দেশের বাইরে রয়েছেন তারা সরাসরি অডিও ক্লিপ পাঠাতে পারেন বা লিখেও পাঠাতে পারেন ঘটনাটি। এবং আশা করছি যে আমাদের আজকের ভূত এফএম আপনাদের ভালো লেগেছে। আজকের মতো এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন, মোস্ট ইম্পর্টেন্টলি ফুর্তিতে থাকবেন। টাটা। Radio Furti 88 FM.